চিঙ্কির ড্রয়িং ক্লাস। গাট্টু আর চিঙ্কি ধীরে ধীরে বড় হচ্ছে, তো ওদের সাবজেক্টসও বাড়ছিল। এই জন্য স্কুলে ওদের দুজনের যা এতদিন অপশনাল ছিল তা কম্পালসারি হয়ে যায়। তার নাম ছিল ড্রয়িং। চিঙ্কি ড্রয়িং করতে খুব ভালোবাসত, কিন্তু যখনই ড্রয়িং এর কথা মনে পড়তো ও খুব টেন্স হয়ে যেত, কারণ ওর ড্রয়িং অত ভালো ছিল না। আর এর কারণে ও অনেক বকাও খায় একবার। কিছুদিন আগে স্যার ক্লাসে ড্রয়িং পড়াচ্ছিলেন। চলো বাচ্চারা, আজকে আমরা শিখব ময়ূরের ছবি কি করে বানানো যায়। সব বাচ্চারা মন দিয়ে স্যারকে দেখছিল, সবার নজর স্যারের দিকেই ছিল। কিন্তু চিঙ্কির তখন আঁকার দিকে মন ছিল। আর হঠাৎ স্যারের আওয়াজ আসে, তো ড্রয়িং কে বানাবে? এখানে ব্ল্যাকবোর্ডে। চিঙ্কি তুমি এসো। চিঙ্কি তো স্যারের কথা শোনেইনি, তো কিভাবে ড্রয়িং করত? ও নিজের ভুল স্বীকার করে আর স্যারকে বলে, স্যার আপনি যখন শেখাচ্ছিলেন আমি অন্য ড্রয়িং বানাচ্ছিলাম, আমি তাই শুনিনি। তারপর আর কি, স্যার চিঙ্কিকে খুব বকে। তখন চিঙ্কি সিদ্ধান্ত নেয় যে ও ময়ূরের পেন্টিং করেই ছাড়বে। এমনিতেই চিঙ্কি আঁকতে খুব ভালোবাসত, ওকে শুধু আরো শিখতে হতো। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরে আসে, আর গাট্টু খুব জোরে জোরে হাসতে লাগে, আর চিঙ্কি উদাস হয়ে যায়। তখনই মা চলে আসে। বাচ্চারা মজা করো না। মা, গাট্টু আমাকে জ্বালাচ্ছে আমার আঁকা নিয়ে। কেন গাট্টু, এরকম করতে নেই। এই পিকক বানাতে পারিনি। চিঙ্কি মা, চিন্তা করো না, আমার কাছে আইডিয়া আছে। তোমাকে রেনবো ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দেব। আর চিন্তা করো না। এই জন্যই চিঙ্কির মুখ উদাস ছিল। কিন্তু মা যে ড্রয়িং ক্লাসের ব্যাপারে বলল, চিঙ্কি খুশি হয়ে গেল। মা এটা দেখে নিয়েছিল। এরপর গাট্টু আর চিঙ্কির ড্রয়িং ক্লাসে অ্যাডমিশন হয়ে যায়। ক্লাসের নাম ছিল রেনবো ড্রয়িং ক্লাস। ক্লাসে পৌঁছে সব বাচ্চা খুব এক্সাইটেড ছিল, কারণ আজকে থেকে ওদের ড্রয়িং ক্লাস শুরু হচ্ছিল। সবার মুখে হাসি ছিল, আর সবাই নিজের আনা জিনিস দেখাচ্ছিল। দেখো দেখো, আমি ওয়াটার কালার এনেছি। তোর কাছে কি কালার আছে রে গাট্টু? আমার কাছে আছে পেন্সিল কালার। দেখো কতগুলো কালার। আমি তো ওয়্যাক্স কালার নিয়ে এসেছি। আমার তো পেন্টিং এ রং করতে খুব ভালো লাগে। সব বন্ধুরা একে অপরকে কালার দেখাচ্ছিল আর নিজেদের প্ল্যান বলছিল। ভূষণ ওয়াটার কালার এনেছিল, আর ও ব্যাগ থেকে ব্রাশও বের করে আর পুরো ক্লাসকে দেখাতে লাগে। ঘন্টাড়া, এইটা হলো আমার অস্ত্র, যেটা দিয়ে আমি আলাদা আলাদা ধরনের ছবি বানাবো। আর তারপরে গাট্টু ওই ব্রাশটা হাতে নেয় আর বলে, এইটা তো খুব ভালো ব্রাশ ভূষণ। আমিও এই ব্রাশ দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং বানাবো। সবাই খুব এনজয় করছিল, কিন্তু চিঙ্কি যে খুব লাফাঝাপি করত আজও শান্ত বসেছিল। তো গাট্টু জিজ্ঞেস করলো, চিঙ্কি তুমি কোন ড্রয়িং বানাবে? চিঙ্কি কিছুই জবাব দিল না। মনে হয় চিঙ্কি ড্রয়িং বানাতেই ভুলে গেছে। ক্লাসে সবাই জোরে জোরে হাসতে লাগে। আর তখনই ক্লাসে ড্রয়িং টিচার চলে আসে। রেনবো ক্লাসের এই টিচার ড্রয়িং শেখাতে খুবই ফেমাস ছিল। এসেই উনি সব বাচ্চাদের সাথে কথা বলা শুরু করে। হ্যালো বাচ্চা পার্টি, কেমন আছো তুমি? আজ থেকে তোমাদের ড্রয়িং টিচার আমি, ঠিক আছে? আমি যেমন করে তোমাদেরকে নাম বললাম, তোমরাও নিজেদের নামগুলো আমাকে বলো। আর তার সঙ্গে আমাকে এইটা বলবে যে আপনার কোন ড্রয়িং করতে ভালো লাগে। এক এক করে সব বাচ্চা নিজের নাম বলছিল, আর তার সাথে ওরা কোন পেন্টিংটা আঁকবে তাও বলছিল। গাট্টু বলল, আমি তো আলাদিনের দ্বীপ বানাবো। এরপর ভূষণ বলল, আমার জলে ভেসে থাকা জাহাজের ড্রয়িং বানানোর আছে। সবাই আলাদা আলাদা জিনিস বলল। কিন্তু যে চিঙ্কির সময় এলো তখনও চুপ ছিল। তো স্যার বলল, বলো চিঙ্কি, তোমার কোন ড্রয়িং করতে ভালো লাগে? আরে আরে ভয় পেও না, তুমি আমাদেরকে বন্ধু ভাবো। স্যার আমি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু ভালোভাবে পারি না আঁকতে, তাই ভয় পাই আমি, যাতে আমি খারাপ ড্রয়িং না বানাই। এতে ভয় পাওয়ার কি আছে চিঙ্কি, আমি তোমাকে ভালো ড্রয়িং শেখাবো। আসল কথা এটা ছিল যে স্যার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে চিঙ্কি সব সাবজেক্টে খুব ভালো ছিল।
আরো ড্রয়িং করতেও ভালোবাসে, শুধু আরো একটু ভালো করতে হবে ওকে। তো স্যার চিঙ্কিকে ক্লাসের পরে বলে, চিঙ্কি মা, এইখানে এসো। হ্যাঁ স্যার। চিঙ্কি, আমি শুনেছি নাকি তুমি সব সাবজেক্টে খুবই ভালো, তাই না? কিন্তু ড্রয়িং করা খুব কষ্ট মনে হয়। তোমার ড্রয়িং ভালো লাগে তো? হ্যাঁ। দেখো, কোনো সাবজেক্ট হার্ড হয় না, আর যেটা আমাদের ভালো লাগে সেটা তো একদমই হার্ড হবে না। আমরা যদি মন দিয়ে কাজ করব, মন দিয়ে পড়ব, তাহলে সব জিনিস সরল হয়ে যায়। তেমনই তোমার জন্য ড্রয়িং। তুমি এক কাজ করো, কাল তুমি যেমন পারো তেমন একটা ড্রয়িং বের করে আনবে। ক্লাসের পর যখন গাট্টু চিঙ্কি বাড়ি ফেরে তো মা জিজ্ঞেস করে, গাট্টু চিঙ্কি, কেমন ছিল তোমাদের ড্রয়িং ক্লাস? আমরা সবাই আলাদা কালার নিয়ে গেছিলাম, কিন্তু ভূষণ শুধু ব্রাশ নিয়ে এসেছিল আর আমাদের হোমওয়ার্কে ড্রয়িং করতে বলেছে। তুমি বলো চিঙ্কি। হ্যাঁ মা, খুব মজা হয়েছে, আর স্যারও খুব ভালো, উনি ভালো করে বোঝালেন আমায়। এখন চিঙ্কির মুখে আগের মতো উদাসী বা দুঃখ ছিল না, এখন সেও খুব এক্সাইটেড ছিল। মাও বুঝতে পারলো যে চিঙ্কির মনে যে ড্রয়িংকে নিয়ে ভয় ছিল সেটা চলে গেছে। পরে গাট্টু আর চিঙ্কি মিলে নিজেদের ড্রয়িং করে, আর পরের দিন সেটা ক্লাসে নিয়ে যায়। তো স্যার সবাইকে ওদের ড্রয়িং দেখায়। সব বাচ্চারা গাট্টু চিঙ্কির জন্য তালি বাজাবে। স্যারের বলতেই পুরো ক্লাসে তালির আওয়াজ শুনতে পাওয়া যায়। গাট্টু তো সুন্দর ড্রয়িং বানাতেই পারে, কিন্তু চিঙ্কি যে গতকাল অবধি ভয় পেত, সেও খুব সুন্দর ড্রয়িং বানিয়েছে। সেই দিনের পর থেকে চিঙ্কির আর ড্রয়িং এর প্রতি কোনো ভয় থাকে না। এতদিন ড্রয়িংকে যে কঠিন মনে হতো, আজ তার সহজ মনে হতে লাগলো। ভেরি গুড চিঙ্কি, এমন আলাদা আলাদা ড্রয়িং বানাতেই থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য এখন আমি ভালো ড্রয়িং করতে পারি। এরপর স্কুলে যখন ড্রয়িং এর এক্সাম হয়, সেখানে চিঙ্কি ড্রয়িং এ খুব ভালো নম্বর পায়, আর সব থেকে বেশি নম্বর পায়। এইভাবে রেনবো ড্রয়িং ক্লাস চিঙ্কির ড্রয়িং আরো ভালো করে দেয়। তারপর থেকে চিঙ্কি আরো অনেক ড্রয়িং করে। চিঙ্কির নতুন ড্রেস। বড়দের থেকে কিছু চাইতে হলে বাচ্চারা এমন বুদ্ধি বার করে যে বড়দের কথাই বন্ধ হয়ে যায়। একদিন সন্ধেবেলায় চিঙ্কি কাবার্ড খুলে কাপড় দেখছিল। কত পুরনো কাপড় আমার কাছে, একটাও নতুন ড্রেস নেই। তখনই ওর মাথায় একটা বুদ্ধি খেললো। আইডিয়া! মায়ের থেকে নতুন ড্রেস চাইতে তো এর থেকে ভালো আইডিয়া হতেই পারে না। ওইদিকে মা রুমের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওর চোখ ভেতরে গেল। চিঙ্কি কোথায় চলে গেল? এক্ষুনি তো কাবার্ড খুলে দাঁড়িয়েছিল। মা ভেতরে এসে কাবার্ডের সামনে দাঁড়িয়ে পড়ল, আর এদিক সেদিক চিঙ্কিকে দেখতে শুরু করলো। তখনই হঠাৎ কাবার্ড মাকে বলল, কি আন্টি, চিঙ্কিকে খুঁজছো? প্রথমে তো আওয়াজটা শুনে মা একদম ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরে হেসে বলল, হ্যাঁ, এটা চিঙ্কির রুম তো, চিঙ্কিকেই খুঁজছি। কিন্তু তুমি কে? আমি কাবার্ড। আমি চিঙ্কির কাপড়ের কাবার্ড বলছি। সরি বলছিলাম। এইটা শুনে তো মার মুখ থেকে হাসি বেরিয়ে যাচ্ছিল। ও, তাহলে তুমি কাবার্ড বলছো? কাবার্ড, তুমি কি বলতে পারো আমার চিঙ্কি কোথায়? না, আমি একদম বলতে পারবো না। আচ্ছা, কেন বলতে পারবে না? কারণ আমার খিদে পেয়েছে, আমার পেট একদম খালি। কতদিন হয়ে গেল, একটাও নতুন ড্রেস এলো না। আগে নতুন ড্রেস এনে দাও, তারপর বলবো চিঙ্কি কোথায়। এইটা শুনে মাম্মি ড্রামা করে বলল, আরে তার জন্যই তো খুঁজছিলাম, শপিং এ যেতাম। কিন্তু ছাড়ো, নতুন ড্রেস ক্যান্সেল। যেই কাবার্ড ক্যান্সেল वाला কথাটা শুনলো, কাবার্ডের মুখটা একদম খুলে গেল, আর কাবার্ডে বসে থাকা চিঙ্কি জোরে চেঁচালো, এই মা, তুমি সবসময় এমন করো, কাট্টু কিছু চাইলে ছট করে দিয়ে দাও। চিঙ্কিকে এমন দেখে মার হাসি বেরিয়ে গেল। ও জোরে জোরে হাসতে শুরু করলো, আর হাসতে হাসতে চিঙ্কির নতুন ড্রেস আসারও ফাইনাল হয়ে গেল। স্যাটারডে সন্ধেবেলার কথা, পাপা অফিস থেকে ফিরলো, মা হলে তৈরি হয়ে বসেছিল। আরে তুমি চিঙ্কিকে শপিং এ নিয়ে যাচ্ছিলে না, এখনো যাওনি? চিঙ্কি আসলে তো যাব, চিঙ্কি তো গাট্টুর সাথে তলায় খেলছে। গাট্টু চিঙ্কি সোসাইটির ক্যাম্পাসে খেলছিল, মজা করছিল, আর মা হাতে পার্স নিয়ে সোজা ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি চিঙ্কি, কখন থেকে উপরে ওয়েট করছি তোমাদের। ও মা, সরি, খেলতে খেলতে ভুলেই গেছিলাম যে আমাদের শপিং করতে যাওয়ার আছে। এই গাট্টুর কারণে হয়েছে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করো না,
যাও গাট্টু যাও, আমাদের জন্য রিক্সা নিয়ে এসো। গাট্টু মিলখার স্পিডে দৌড়ালো আর বাড়ির থেকে সোসাইটিতে একটা রিক্সা নিয়ে এলো। মাম্মি আর চিঙ্কি রিক্সা করে শপিং এর জন্য বেরিয়ে পড়লো। মলে এসে মা ছোট মোটো শপিং করতে থাকে। চিঙ্কি বেচারি ড্রেস সেকশনে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। মা চলো। আর চিঙ্কি মাকে নিয়ে কিডস কর্নার পৌঁছে গেল, যেখানে অনেক সুন্দর সুন্দর আলাদা রকমের ড্রেস বাচ্চাদের এক্সাইট করছিল। চলো যেটা চাই সেটা চুজ করো। কিন্তু এত নতুন নতুন ড্রেস আর ট্রেন্ডি ফ্যাশনস দেখে বেচারি চিঙ্কি কনফিউজ হয়ে গিয়েছিল। এটা নি না ওইটা, নাকি পুরো দোকানটাই নি। এইভাবে চিঙ্কি পুরো কনফিউজ হয়ে গিয়েছিল। তখনই ওর নজর একটা ড্রেসের উপরে পড়লো আর ওর মাথা থেকে অন্য সব ড্রেস আউট হয়ে গেল। ওয়াও, সো নাইস। এই ড্রেসটা তো আমি কারোর কাছে দেখিনি, একদম নতুন ফ্যাশন। এটা ট্রাই করে দেখি। এমন বলে চিঙ্কি ওই ড্রেসটা নিতেই যাচ্ছিল, তখনই ঝট করে ওই ড্রেসটা একটা অন্য মেয়ে নিয়ে নিল। আরে এটা আমি নিতে চাই। আরে শট, এই ড্রেসটা তো আমার না, আমার। আর এইভাবে দুজনের ভেতরে ঝগড়া শুরু হয়ে গেল। ওদের ঝগড়া শুনে ম্যানেজার আর মাও ওখানে এসে পড়লো। মা দেখো না, এই ড্রেসটা আগে আমি পছন্দ করেছিলাম, এই মেয়েটা কথাই শুনছে না। ডোন্ট ওয়ারি, এমন অন্য ড্রেসও হবে এখানে। সরি ম্যাম, এটা সিঙ্গেল পিসই অ্যাভেলেবেল আছে। তাহলে তো এই ড্রেসটা আমারই চাই। চিঙ্কি মা, আরো তো অন্য ড্রেস আছে, তুমি ওইসব ট্রাই করো। না, আমার এটাই পছন্দ, আমার এটাই চাই। তখনই হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ এলো, মিঙ্কি। সবাই পেছনে ঘুরে দেখলো, পেছনে মিঙ্কির মা দাঁড়িয়েছিল। মাম্মি, আমার এই ড্রেসটাই চাই। তখনই চিঙ্কির মা মিঙ্কির মাকে বলল, আরে সারলা, তুই চিনতে পারলি? কেমন করে চিনবো না বন্ধু, 3 বছর কলেজে একসাথে কাটিয়েছি। তুই শপিং করতে এসেছিস? হ্যাঁ, এ আমার মেয়ে চিঙ্কি। ওর যে ড্রেসটা পছন্দ হয়েছে, তোমার মেয়ে মিঙ্কিরও সেই পছন্দ। বলো এবার কি করি? আরে ডোন্ট ওয়ারি, মিঙ্কির চয়েস সেকেন্ডে সেকেন্ডে বদলায়। মিঙ্কি চলো, ওই কর্নারে লেটেস্ট ডিজাইনস থাকে। এইটা শুনে মিঙ্কি চিঙ্কির হাতে ওই ড্রেসটা ধরিয়ে দিল আর অন্য কর্নারের দিকে দৌড়ে গেল। দেখলি, দেখ এবার আমি যাই, আবার দেখা হবে। এমন বলে মিঙ্কির মা তো বেরিয়ে গেল। কিন্তু চিঙ্কি ড্রেস পাওয়ার পরেও রেগে মেগে দাঁড়িয়েছিল। এবার কি তোমার চয়েসও বদলে গেল? না, আমার তো এই ড্রেসটাই পছন্দ, কিন্তু এটা নিয়ে কত ড্রামা হলো এখানে। এইটা শুনে মা হেসে বলল, আরে মা, লাইফ এমনই হয়। যে কোনো জিনিস সহজে পেয়ে গেলে কি মজা। মজা তো যে কোনো জিনিস স্ট্রাগল করে পাওয়াতেই আনন্দ। যাও, ড্রেস ট্রাই করো। চিঙ্কি দৌড়ে ট্রায়াল রুমে চলে গেল আর তাড়াতাড়ি নতুন ড্রেস পরে বাইরে এলো। নতুন ড্রেসে চিঙ্কি একদম পরীর মতন লাগছিল। পারফেক্ট। চলো এবার দুটো প্লেট চাট পকোড়ি খাই আর তারপর বাড়ি। চলো। হ্যাঁ চলো। গাট্টু, চিঙ্কি আর ক্রুজ। গাট্টু চিঙ্কি স্থলে যাত্রা করেছিল, হাওয়াতে যাত্রা করেছিল, কিন্তু বেচারারা জলে যাত্রা করেছিল না। বাবা, তুমি আমাদের প্লেনে ঘোরালে, ট্রেনে ঘুরিয়েছো, কিন্তু শিপটা তো বাদ রয়ে গেল। বাবা মুচকি হেসে বলল, বাবা, তুমি তো এখনো ছোট আছো। আমি এত বড় হয়ে গেছি, কিন্তু আমি আজ অব্দি শিপে ট্রাভেল করিনি কখনো। জলে যাত্রা? না বাবা না, আমার তো খুব ভয় করে। দেখো বাচ্চারা, তোমাদের মা তো জল থেকে ভয় পায়। এখন আমরা সারাদিন বসে কি করে আমরা শিপে যাত্রা করতে পারি বলো? এইটা শুনে বেচারা গাট্টু চিঙ্কির চোখে জল এসে গেল। এমন ভাবে দিন পেরোতে থাকলো। গাট্টু আর চিঙ্কি জলে যাত্রা করার কথা ভুলেই গেল। আর একদিন যখন দুজনে স্কুল থেকে ফিরলো, তখন মা আর বাবা ওদের সামনে জোর একটা ধামাকা করলো। আরে আরে না না, আসল ধামাকা নয়। কোন ধামাকা সেটা তোমরা নিজেই শুনে না। বাচ্চারা, আগামী 4 দিন না আমরা মাটিতে হাঁটবো না চলবো, না আমরা ঘুমাবো না শোবো, আর না কিছু করব। চিঙ্কি বেচারি চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বাবা, তুমি এসব কি কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর খারাপ হয়নি মা, শরীর ভালো হতে চলেছে। হ্যাঁ, কারণ আমাদের সমুদ্রে যাত্রা হতে চলেছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি বললেন আপনি? আমরা কি কিছু ভুল শুনলাম নাকি? একদম ঠিক শুনেছ।
আমরা 4 দিন একটা বড় ক্রুজ শিপে বসে দিন রাত সমুদ্রে যাত্রা করতে চলেছি। এইটা শুনে গাট্টু আর চিংকি নাচতে থাকে, আর নাচতে নাচতে নিজের বাবাকে জড়িয়ে ধরল। মা হেসে হেসে বলল, তোমাদের কি মনে হলো আমাদের স্বপ্ন নেই তোমাদের সাথে জলে যাত্রা করার? শুধু বাবার বাজেট ছিল না, তাই জন্য আমি অজুহাত দিলাম, কিন্তু এখন বাবার বাজেট হয়ে গেছে, আর এখন আমরা জলে একদমই ভয় করে না। সবাই ক্রুজ শিপে যাব আর দিন রাত জলে ঘোরাঘুরি করব। আর এসে গেল সেদিন, যার জন্য ছিল গাট্টু চিংকির অনেক দিন ধরে অপেক্ষা। পরের দিন সকালেই গাট্টু চিংকি বোর্ডিং টাইম থেকে কিছু ঘন্টা আগেই ট্যাক্সিতে বসে পোর্টে পৌঁছালো। গাট্টু চিংকি প্রথমবার জাহাজের স্টেশন মানে পোর্টে এনজয় করছিল। পোর্ট খুব বিশাল ছিল, ওখানে ছোট ছোট জাহাজ আর অনেক লোকেরা ছিল, খুব মজা হচ্ছিল। এখন আমরা ক্রুজ কোম্পানির বাসে বসে ক্রুজ অবধি যাব। তারপর ওরা 4 জন একটা বাসে বসে পড়লো, আর বাস ওদেরকে ক্রুজ শিপের সামনে এসে দাঁড় করিয়ে দিল। ক্রুজ শিপটা এত বিশাল আর এত বড় ছিল যে ওটা গাট্টু চিংকির চোখের সীমানার বাইরে ছিল। গাট্টু খুব এক্সাইটেড ছিল, কিন্তু ক্রুজ দেখে চিংকি একটু নার্ভাস ফিল করছিল। আমার অনেক ভয় করছে। মা, ক্রুজ মানে জলে ভেসে থাকা একটা 5 স্টার হোটেল। দেখো মা, তুমি এখন ভয় পাচ্ছ, কিন্তু ভেতরে যাওয়ার পরে তুমি সব ভুলে যাবে। আর সেটাই হলো। গাট্টু চিংকি, মা, বাবা আর অনেক লোকেরা যখন ক্রুজ শিপে এসে ঘুরতে থাকে, তখন এমন মনে হচ্ছিল যে ওরা কোনো এমন জগতে এসে পৌঁছেছে যেটা অনেক সুন্দর আর অনেক রিচ। ভেতরে ক্রুজের পুরো ইঞ্জিনিয়ার ডেক, ঘর, সবকিছু এমন ছিল যেন কোনো 5 স্টার হোটেল একদম। ওয়াও, কি জিল্লা এখানে! আমি এখানে 4 দিন নয়, সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমাদের ঘরটা ওশান ভিউ ওয়ালা। এসো, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এমন বলে বাবা একটা পর্দা সরালো, তো কাছ থেকে সমুদ্রের অনেক সুন্দর একটা ভিউ দেখা গেল, আর সবাই ওই দৃশ্য দেখতে হারিয়ে গেছিল। হঠাৎ সবাই নড়তে থাকে, যেন ভূমিকম্প হয়েছে। গাট্টু, তুমি আবার ভুলে গেলে, এখন আমরা মাটিতে নেই, এখন আমরা জলে। আর এটা আর্থকুয়েক নয়, কারণ এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখন ক্রুজের যাত্রা আরম্ভ হবে, আর সবাই রুমে চুপচাপ বসে থাকবে? এমনটা তো হতেই পারে না। সবাই রুম থেকে বেরিয়ে হালকা হালকা নড়তে নড়তে ক্রুজে ঘুরতে লাগলো আর এনজয় করতে শুরু করলো। ক্রুজে অনেকগুলো ডেক ছিল। গাট্টু আর চিংকি মা বাবার সাথে আলাদা আলাদা ডেকে গিয়ে সমুদ্রের ওপেন ভিউ দেখছিল। চারিদিকে শুধু সমুদ্রের নীল জল। সন্ধে হয়ে গেছিল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া ঢেউটা ছুঁয়ে গাট্টু চিংকিকে সুরসুরি দিচ্ছিল। সবকিছু খোলামেলা, স্থলের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। ক্রুজে সুইমিং পুলও ছিল, যেখানে কিছু লোকেরা মজা করছিল। বাকি অনেকগুলো ফান এলিমেন্টস ছিল। রাত হয়ে এলো। ক্রুজের চমক ধমক আরো বেড়ে গেল। ক্রুজের চারিদিকে শুধু লাইট আর লাইটই জ্বলছিল, আর ক্রুজের চারিদিকে কালো ঘন সমুদ্রের গভীর জল। তারপর মাম্মি পাপা গাট্টু চিংকির সাথে ক্রুজের ভেতরে জগতে এলো। ওখানে অনেক বড় হোটেল ছিল। সবাই একসাথে ডিনার করলো। খাবার খুব সুস্বাদু ছিল আর অনেক ভ্যারাইটি ছিল। তারপর সবাই থিয়েটারে গেল। আমি তো আজই জানলাম যে শিপে থিয়েটারও হয়। সব লোকেরা থিয়েটারে ডান্স আর মিউজিকের প্রোগ্রাম এনজয় করলো। তারপর বাবা সবাইকে ক্রুজের আরো জায়গা দেখালো, যেখানে জিম, লাইব্রেরি, শপিং মল আর আরো অনেক কিছু ছিল। এইসব দেখে তো আমার এমন মনে হচ্ছে যে এটা ক্রুজ নয়, সমুদ্রের মাঝখানে ভেসে থাকা একটা মাছ, আর সেই সমুদ্রের পেটে এত সুন্দর জগৎটা আছে। এটা শুনেই বাবা বলল, আরে চলো, আমি তোমাদেরকে কিছু একটা ইন্টারেস্টিং দেখাতে চাই। তারপর বাবা সবাইকে নিয়ে একটা এমন ডেকে এলো যেখান থেকে সমুদ্রের সামনের দৃশ্যটা অনেক বিশাল দেখতে লাগছিল। বাবা, আপনি কি দেখাতে নিয়ে এসেছেন? কিচ্ছু বলবে না, শুধু ভালো করে চারিদিকে দেখো। গাট্টু আর চিংকি শান্ত হয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখনই হঠাৎ করে গাট্টু চেঁচালো, আরে ওই দেখো, ডলফিন! সমুদ্রের কালো ঘন জলের মধ্যে থেকে সাদা সাদা সিলভার সিলভার চকচকে ডলফিন উপরে লাফাচ্ছিল আর জলে উধাও হয়ে যাচ্ছিল।
যেন ওরা লাফিয়ে লাফিয়ে গাট্টু চিংকি ক্রুজকে স্বাগত জানাচ্ছিল। আর ক্রুজ ওই ডলফিনের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে এগিয়ে চলে যাচ্ছিল আর এগিয়েই যাচ্ছিল। গাট্টুর নতুন চুলের কাট। সবার মাথায় কিছু না কিছু কখনো না কখনো ভূত চাপে। গাট্টুর মাথায়ও চুল লম্বা করার ভূত চেপেছিল। গাট্টু, চুল অনেক বড় হয়ে গেছে, হেয়ার কাট করে নাও। তোমার লম্বা চুল স্যুট করে না বাবা। আমাদের সেই হেয়ার স্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। গাট্টু বেচারা রেগে গেল। ও নিজের চুল কাটতে চাইছিল না। গাট্টু বাড়ি ফিরল, কিন্তু মা বাবাকে কিচ্ছু জানালো না। কিন্তু চিংকি, ও আর কোথায় চুপ থাকতো। বাড়ি ফিরতেই গাট্টুর ব্যাপারে বলে ফেলল। বাবা, মিশ্রা স্যার না গাট্টুকে কালকে চুল কেটে আসতে বলেছে। আরে, একে তো আমি কখন থেকে বোঝাচ্ছি, শুনলে তবে না। আর এর মাও তো সবসময় এর সাইড নেয়। না, মিশ্রা স্যার যখন বলেছে, আমি আর গাট্টুর সমর্থন করব না। গাট্টু, এবার তোমার চুল কেটেই নেওয়া উচিত। এইটা শুনে গাট্টুর কান্না এসে গেল। না মা, তুমি তো দেখছো আমি কতদিন ধরে চুল বড় করছি, তাহলে কি করে হঠাৎ করে আমি কেটে দিই? আমার সেই সিনেমার হিরোর মতন চুল রাখার আছে। তুমি দেখেছিলে না, যখন সে ঘোড়ার উপরে বসে ভিলেনের পেছনে তাড়া করেছিল, তার চুল কেমন করে হাওয়াতে উড়ছিল। বাবা, সেটা সিনেমা। রিল আর রিয়েলের মধ্যে পার্থক্য থাকে। লম্বা চুল স্কুল আর সোসাইটিতে ভালো দেখায় না। আমাদের ডিসেন্ট হেয়ারস্টাইল রাখা উচিত, যেটা আমাদের পার্সোনালিটিকে স্যুট করবে। মিশ্রা স্যারও এটাই বলছিল। গাট্টু মন খারাপ করে নিজের রুমে বসেছিল, কেননা বাবা ওকে হেয়ার কাট করতে নিয়ে যাচ্ছিল। গাট্টু, মন খারাপ কেন করছো? আর তারপরে বাবা সন্ধেবেলায় গাট্টুকে নিয়ে একটা সেলুনে গেল। গাট্টুর ওখানে একদম মন লাগছিল না। ও নিজের চুলগুলো ধরে এক কোনায় মন খারাপ করে বসেছিল। যে লম্বা চুল যে কোনো সময় ওর থেকে কেটে আলাদা হওয়ার ছিল। তখনই একটা খুব বুড়ো দেখতে বারবার গাট্টুর কাছে এসে বলল, চলো বাবা, হেয়ার কাট করতে হবে তো। বারবারকে দেখে গাট্টুর আরো মন খারাপ হয়ে গেল। ওর মনে হলো যে এই বারবারের বয়স তো অনেক বেশি, এ গাট্টুর ফিলিংস কি করে বুঝবে? ও তো কোনো পুরনো স্টাইলে গাট্টুর চুল কেটে দেবে আর তারপর সবাই ওর মজা ওড়াবে। কিন্তু এই বারবার অনেক কুল আর স্মার্ট ছিল। ওয়াও, তোমার চুলের টেক্সচারটা তো খুবই ভালো। আর তোমার চুলটা বেশ লম্বা। লম্বা চুলের সুবিধা এইটা যে আমি সেইটাকে ভালো করে কেটে তোমাকে একটা ভালো হেয়ারস্টাইল দিতে পারবো, যেটা তোমাকে স্যুটও করবে আর সবাই দেখে ইমপ্রেসও হবে। এইটা শুনে গাট্টু ভেতর থেকে খুব খুশি হয়ে গেল। তারপর বারবার কাঁচি চালালো আর গাট্টুর চুল নিচে পড়তে শুরু করলো। আর দেখতে দেখতে গাট্টুর একটা খুব সুন্দর হেয়ার কাট হয়ে গেল। নতুন লুকটা মিররে দেখে গাট্টু খুব খুশি হয়ে গেল। ওয়াও, এই হেয়ার কাটটা তো সেই লম্বা চুলের থেকে খুবই ভালো। থ্যাঙ্কস আঙ্কেল। আমি ভেবেছিলাম আপনি পুরনো হেয়ার কাট আমাকে দিয়ে দেবেন, কিন্তু আপনি তো বেশ একটা ইউনিক হেয়ারস্টাইল দিয়েছেন। এই হেয়ার কাটের নামটা কি? এর কোনো নাম নেই বাবা, আর না এই হেয়ারস্টাইলটা আমি কারোর উপরে আগে কখনো করেছি। তুমি প্রথম, তোমাকে এই হেয়ারস্টাইল দেওয়া হয়েছে। তুমি এর নাম বলো, কি রাখা যেতে পারে? এই হেয়ার কাটটা দেখে আমার তো পুরো ক্রেজি ফিলিং আসছে। আমরা কি এর নাম ক্রেজি হেয়ার কাট রাখতে পারবো? ওয়াও, ক্রেজি কাট! আমি আজকেই একে নিজের লিস্টে লিখে নিচ্ছি। গাট্টুর হেয়ার কাট বাবারও খুব পছন্দ হলো। বাবা বারবারকে বলল, বাহ, আপনি তো দারুণ কাজ করে দিয়েছেন। গাট্টু তো চুল কাটতেই চাইছিল না, এখন তো কেটে খুশিও আছে। গাট্টু, প্রত্যেকের এমন একটা হেয়ারস্টাইল থাকে যেটা শুধু তার উপরেই ভালো লাগে। সব মানুষই ইউনিক হয়, তাই কারোর কপি না করে এটা যদি আমরা করি যে নিজেদের একটা ইউনিক স্টাইল বানাই। মাম্মি গাট্টুর হেয়ার কাট দেখলো আর ও খুশি হয়ে গেল। ওয়াও, তুমি অনেক কনফিডেন্ট, স্মার্ট আর চার্মিং লাগছো। মজা তো তখন এলো যখন পরের দিন গাট্টু ক্লাসে এন্টার করলো। গুড্ডি, হ্যারি, বান্টি আর পুরো ক্লাস ব্যাস গাট্টুর দিকেই তাকিয়েছিল। গাট্টুর একদম স্পেশাল ফিল হচ্ছিল। ওয়াও গাট্টু, নাইস হেয়ার স্টাইল। থ্যাংক ইউ। গাট্টু, এই কাটটার নামটা কি রে? ক্রেজি কাট।
আর গাট্টু ক্রেজি তো তখন হলো যখন ওর ক্রেজি কাটের প্রশংসা মিশ্রা স্যার নিজে করলো। ওয়াও গাট্টু, এই হেয়ার কাটটা তোমাকে স্যুট করছে। চুলটা একটু লম্বা আছে, কিন্তু তোমার এটা ভালো দেখাচ্ছে। এটা শুনে গাট্টু খুব খুশি হয়ে গেল। ও নিজের নতুন হেয়ারস্টাইলের খুব খুশি ছিল। কিন্তু বেচারা বান্টি গাট্টুর নতুন হেয়ারস্টাইল আর তার প্রশংসা শুনে শুনে খুব মন খারাপ করছিল। দুপুরের ছুটিতে ও গাট্টুকে জিজ্ঞেস করলো, গাট্টু, তুই নিজের বারবারের অ্যাড্রেসটা দে না, আমারও তোর মতনই একটা হেয়ার কাট করানোর আছে। একদম করিস না, আমার বারবার বলেছে আমাদের ওই হেয়ারস্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। আমার মনে হয় তোর উপরে এই হেয়ারস্টাইলটা ভালো দেখাবে না, যেটা তোকে স্যুট করবে সেই হেয়ারস্টাইলটা কর। আচ্ছা, বুঝে গেছি, তুই চাস যে শুধু তোরই প্রশংসা হোক। আমি যদি তোর মতন হেয়ার কাট করিনি তাহলে তোর ভ্যালুটা কম হয়ে যাবে, তাই এত নাটক করছিস না তুই? হ্যাঁ না না বান্টি, এমন নয় রে। তুই যদি বলছিস তাহলে আমি তোকে বারবারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বাকিটা তোর ইচ্ছে। আর পরের দিন তাই হলো যেটা হওয়া উচিত ছিল না। বান্টিও গাট্টুর মতন ক্রেজি কাট করে ক্লাসে এলো। যেই ও ক্লাসে এলো সবাই ওর দিকেই তাকিয়ে থাকলো আর তারপরে হাসতে শুরু করলো, কারণ ওই হেয়ারস্টাইল বান্টিকে একদম ফুলিশ দেখাচ্ছিল। আরে বান্টি, তুই এইটা কি করলি? এইটা তোর উপরে নয়, শুধু গাট্টুর উপরেই ভালো দেখায়। মিশ্রা স্যারও বান্টির নতুন লুকটা পছন্দ করলো না। তারপর দুপুরের ছুটিতে বান্টি গাট্টুর কাছে এসে বলল, সরি রে গাট্টু, আমাকে বারবার ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমি শুনলাম না আর আমার জোক হয়ে গেল। এখন বুঝলি আমাদের ওইটাই করা উচিত যেটা আমাদের নিজের। অন্যদের নকল করে কোনো লাভ নেই। আমি ওই কথাটা আগে বুঝতে পারছিলাম না, তারপরে আমার বারবার আমাকে বুঝিয়ে দিল। আর এখন তুমিও বুঝে যাও আর সন্ধেবেলা গিয়ে নিজের হেয়ারস্টাইলটা ঠিক করে নাও। এতে বান্টি লজ্জা পেয়ে গেল আর এরপর কখনো গাট্টুর নকল না করার প্রমিস করল। দাঁতের ব্যথা। বাচ্চারা তো হয়েই থাকে দুরন্ত। যাই ডিশ, সুইট ডিশ সামনে এসে যায় ওটা খেয়ে শেষ করে দেয়। গাট্টুও ঠিক এমনই ছিল। খাবার খুব শখ ছিল, সারা দিন খেতেই থাকতো। সুইট তো ওর ফেভারিট ছিল, আর যদি চকলেটস থাকে তাহলে তো ব্যাপারটাই আলাদা। সারা দিন শুধু চকলেটস খেয়ে কাটিয়ে দিতে পারে গাট্টু। এই ব্যাপারটা নিয়ে মা খুব চিন্তিত ছিল। আরে না না, গাট্টু চকলেট খায় সেটা নিয়ে মা চিন্তিত ছিল না। বেশি চকলেটস খাওয়াতে দাঁত যদি খারাপ হয়ে যায় গাট্টুর, এই ব্যাপারের ভয় ছিল মায়ের। গাট্টু বাবা, অনেক হয়ে গেল চকলেটস খাওয়া, দাঁত খারাপ হয়ে যাবে। আরে মা, ডোন্ট ওয়ারি, 32টা দাঁত আছে, একটা খারাপ হয়ে গেলে কি হয়ে যাবে? গাট্টু, এটা মজার টপিক না, আমি সিরিয়াস। তুমি সারা দিন কিছু না কিছু খেতেই থাকো, কিন্তু দাঁতের খেয়াল একদম রাখো না। কি শেখায় স্কুলে? আমাদের 2 বার ব্রাশ করা উচিত, আর তুমি সকালের ব্রাশটাও ঠিক করে করো না। ব্যাস, পেস্ট ব্রাশে লাগাবে, ব্রাশ দাঁতে লাগাবে, আর হয়ে গেল। এটা ঠিক না বাবা, কিন্তু বাচ্চারা তো বাচ্চাই, কথা এক কান দিয়ে শোনে আর অন্য কান দিয়ে বার করে দেয়। গাট্টুও ঠিক তেমনই করল। ও মার কথা একদমই কানে নিল না আর নিজের অভ্যেসটা বজায় রাখল। রোজ গাট্টু চকলেট নয় তো অন্য কোনো সুইট ডিশ খেতেই থাকত, কিন্তু তারপর জল দিয়ে কুলকুচি করা তো দূরের কথা, ও এটাও ভুলে যেত যে ও কিছু খেয়েছে আর আবার চাইতো। মা, গোলাপ জামুন। এমন ছিল গাট্টু। সকালের ব্রাশটুকুও ভালোভাবে করত না। ব্রাশ করাটা খুব বোরিং লাগতো ওর। এই ব্রাশ করাটা তো ওয়েস্ট অফ টাইম। কে জানে আমাদের মানুষদেরকে ব্রাশ করা কে শিখিয়েছে? জন্তুরা থরি ব্রাশ করে, কিন্তু ওদের দাঁত কত শক্ত থাকে। বাঁদররা তো আমার মতন সারাদিন কিছু না কিছু খেতে থাকে, কিন্তু ওরা তো ব্রাশ করে না, তবু ওদের দাঁত কত ভালো থাকে। তখনই মা ডাক দিল, গাট্টু ব্রাশ হলো? দেখো, চিঙ্কি তো স্কুলের জন্য রেডিও হয়ে গেছে। মা, ব্যাস 2 মিনিট। কে জানে চিঙ্কি এত তাড়াতাড়ি কি করে নেয়, এটা এমন কি বড় ব্যাপার? এমন বলে গাট্টু ব্রাশে পেস্ট লাগালো, ব্রাশটাকে 1-2 বার মুখের মধ্যে ঘোরালো, আর হয়ে গেল ব্রাশ। এবার এমন বাজে অভ্যেস হলে তার পরিণামটাও ভালো হবে না।
গাট্টুর সাথেও ঠিক এমনই হলো। এক রাতে গাট্টুর দাঁতে খুব জোরে ব্যথা হতে শুরু করলো, আর গাট্টু জোরে জোরে চিৎকার করলো। মা, খুব ব্যথা হচ্ছে মা। দেখলি কি বলেছিলাম আমি? হয়ে গেল তো দাঁতে ক্যাভিটি? মা গো, খুব ব্যথা করছে, এমন মনে হচ্ছে আমার প্রাণটা দাঁতে এসে আটকে গেছে। ডোন্ট ওয়ারি, আমি জানি দাঁতের ব্যথা কি হয়। তোমাকে পেন কিলার দিচ্ছি, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল সকালে বাবার সাথে ডেন্টিস্টের কাছে যাবে। তারপর পেন কিলার খেয়ে গাট্টু ঘুমিয়ে তো পড়ল, কিন্তু যেই সকাল হলো পেন কিলারের কাজ শেষ হলো আর গাট্টু আবার চিৎকার শুরু করলো। মা গো, আরে হ্যাঁ বাবা, যাচ্ছি আমরা ডেন্টিস্টের কাছে, একটু দাঁড়াও। তখনই চিঙ্কি গাট্টুর কাছে এসে বলল, তুই ডেন্টিস্টের কাছে যাচ্ছিস? একটু দেখে। গুড্ডি বলছিল ওর ভাইয়েরও তোর মতো দাঁতে ব্যথা হচ্ছিল, তখন ডেন্টিস্ট ওর দাঁত গোড়ার থেকে বার করে ফেলে দিয়েছিল। তখনই ওখানে বাবা এলো। কি হলো গাট্টু, চলো যাই। না বাবা, আমি এই ব্যথাটা সহ্য করে নেব, না হলে একটা পেন কিলার খেয়ে নেব, কিন্তু ডেন্টিস্টের কাছে যাব না। আরে ব্যাপারটা কি হলো, চিঙ্কি কিছু বলল নাকি? এইটা শুনে চিঙ্কি ওখান থেকে পালিয়ে গেল, আর বাবা সবকিছু বুঝে গেল। তারপর বাবা গাট্টুকে বুঝিয়ে নিজের বন্ধুর ডেন্টাল ক্লিনিকে নিয়ে গেল। গাট্টু খুব ভয় পেয়েছিল, ও ভাবছিল ওর দাঁত বার করে ফেলে দেওয়া হবে, কিন্তু যেই ও ডেন্টিস্ট আঙ্কেলকে দেখল, ওনার কুল ব্যবহার দেখে গাট্টুর ভয় আর ব্যথা দুটোই চলে গেল। গাট্টু, ডোন্ট ওয়ারি, তোমার দাঁত কেউ বের করবে না। আমি চেক আপ করব, তারপরে কিছু ওষুধ লিখে দিয়ে দেব, দেখবে দাঁতের ব্যথা ছুমন্তর। তারপর ডেন্টিস্ট আঙ্কেল গাট্টুকে নিজের চেয়ারে বসালো আর লাইট অন করলো। আঙ্কেল, সত্যিতে আপনি আমার দাঁত বের করবেন না তো? না বাবা, রিল্যাক্স। আ আ বাবা, রিপিট করার নেই, নিজের মুখটা খোলো। তারপর গাট্টু মুখ খুলল আর আঙ্কেল চেক করতে শুরু করলো। আঙ্কেলের হাত লাগতেই গাট্টুর 90% ভয় আর ব্যথা দুটোই চলে গেল। চেক আপ হয়ে যাওয়ার পরেই ডেন্টিস্ট আঙ্কেল বাবাকে বলল, ডোন্ট ওয়ারি, একটু ক্যাভিটি আছে, মেডিসিনের কোর্স শেষ হতে হতে এইটা পালিয়ে যাবে। হর্ষ, একটু বোঝাও একে, এ ব্রাশ ঠিক করে না, আর চকলেটও অনেক বেশি খায়। ডেন্টিস্ট আঙ্কেল হেসে বলল, এখন গাট্টুকে আর কিচ্ছু বোঝাতে হবে না, দাঁতের ব্যথা ওকে অনেক জিনিসই বুঝিয়ে দিয়েছে। কি গাট্টু, ঠিক বললাম তো? হ্যাঁ আঙ্কেল, আমি বুঝে গেছি যে দাঁতের ব্যথা কেমন হয়, মুখ ধোয়া, ব্রাশ করা, এইসব কতটা ইম্পর্টেন্ট। এবার গাট্টুর ব্যথা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। বাবা ডেন্টিস্ট আঙ্কেলের সঙ্গে কথা বলছিল, আর গাট্টু পুরো ক্লিনিক ঘুরছিল। ওই ক্লিনিকটা আর ওখানকার ইনস্ট্রুমেন্ট সব আলাদা ছিল। গাট্টু প্রথমবার ডেন্টিস্টের ক্লিনিকে এসেছিল, তাই ওর জন্যে এগুলো আলাদা আর নতুন এক্সপিরিয়েন্স ছিল। ওইখানে সব জায়গায় দাঁতের ডায়াগ্রাম, মডেলস আর পোস্টার্স ছিল, যেগুলোতে অনেক ভালো ইনফরমেশন ছিল। গাট্টু ওই সবও দেখল আর ভালো করে পড়ল। গাট্টু বাবা, চলো। বাই বাই আঙ্কেল। বাই গাট্টু। তারপর গাট্টু বাবার সাথে বাড়ি চলে এলো। কিছু দিনে ওর ব্যথা একদম ভালো হয়ে গেল, তার সাথে ওর অভ্যেসগুলো। গাট্টু এখন 2 বার করে দাঁত ব্রাশ করতে শুরু করলো, চকলেট খাওয়া কম করে দিল, আর এইভাবে গাট্টু এখন নিজের দাঁতের ভালো করে খেয়াল রাখতে শুরু করলো। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি 6 বছরের ছেলে তার বাবা, মা আর ঠাকুরদার সাথে থাকত। গাট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড়লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গাট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গাট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গাট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গাট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখলো ওদের ঘরের কাছে একটা লাল রঙের
খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবলো, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে এই গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালাটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কারটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল। তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে? কিন্তু কিভাবে? জানি না। আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম। সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এই দেখে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে, যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি। আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরদা ঠিকই বলেছেন। লোভের কারণে আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি, আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তক্ষুনি গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করেনি। দ্বিগুণ খেলনা। কয়েক বছর আগে একটা শহরে 6 বছরের মিষ্টি আর 7 বছরের ময়ঙ্ক তাদের মা বাবার সাথে থাকতো। মিষ্টি আর ময়ঙ্কের কাছে অনেক ধরনের খেলনা ছিল, কিন্তু ওরা একে অপরের খেলনা কখনোই ভাগ করে খেলতো না, আর সব সময় এই কথা নিয়ে ঝগড়া করত যে কার কাছে বেশি খেলনা আছে। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি আছে খেলনা, আর আমার খেলনাগুলো তোমার থেকে বেশি ভালো হচ্ছে। না, আমার কাছে তোমার থেকে বেশি খেলনা আছে। একদিন ওদের দাদু ওদের সাথে থাকতে এলেন। উনি নিজের সাথে অনেক ভালো ভালো খেলনা নিয়ে এসেছিলেন। বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছি। বাহ, এতগুলো খেলনা!
ওরা দুজনেই দাদুর কাছে গেল আর ওনার হাত থেকে একটা একটা করে ব্যাগ নিয়ে নিল। এই খেলনাগুলো আমার, আর এই খেলনাগুলো আমার। আমি এই সমস্ত খেলনা শুধু তোমাদের জন্যই এনেছি, তাহলে এগুলো ভাগ করার কি দরকার? না দাদু, আমরা আমাদের কখনো খেলনা ভাগ করি না। কোনোদিন না। এই কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন, কিন্তু উনি বাচ্চাদেরকে কিছুই বললেন না। পরের দিন সব দিনের মতোই দুজনে ঝগড়া শুরু করলো। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি খেলনা আছে। এইবারেও দাদু ভেবেছিলেন যে বাচ্চারা নিজেরা বুঝে যাবে। এমনটাই কয়েকদিন ধরে চলতে থাকলো। তারপর একদিন দাদু কিছু ভাবলেন। এই বাচ্চারা এইভাবে বুঝবে না, আমাকেই এদের দুজনকে একতার মানে বোঝাতে হবে। এই ভেবে উনি বাচ্চাদের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বাচ্চারা ঝগড়াই করছিল। দাদুকে দেখে ওরা দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, এবার তুমি বলো কার কাছে বেশি খেলনা আছে? হ্যাঁ দাদু, তুমিই বলো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার হিসেবে তো তোমাদের দুজনের কাছেই অনেক কম খেলনা আছে। কিন্তু তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিতে পারি। ওটা কেমন করে? জাদু করে। জাদু করে? হ্যাঁ, জাদু করে। এবার তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করো, এক্ষুনি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিচ্ছি। দাদুর এই কথা শুনে দুইজনে নিজেদের চোখ বন্ধ করে নিল। দাদু এগিয়ে গেলেন আর দুইজনের খেলনাগুলোকে একসাথে রেখে দিলেন। তারপর আবার উনি বাচ্চাদের কাছে গিয়েই দাঁড়ালেন। এবার তোমরা চোখ খুলতে পারো। বাচ্চারা নিজেদের চোখ খুলতে দেখল যে সব খেলনাগুলো একসাথে ছিল। এই দেখে দুজনে খুব রেগে গেল। দাদু, এ তুমি কি করলে? তুমি আমাদের খেলনাটাকে মিলিয়ে কেন দিলে? এর উত্তরে দাদু ওদের বুঝিয়ে বললেন, মিলিয়ে দেইনি, আমি তোমাদের খেলনাগুলো দ্বিগুণ করে দিয়েছি। বাচ্চারা, একতায় অনেক শক্তি হয়। যদি আমরা মিলেমিশে থাকি তাহলে এই খেলনাগুলোর মতো আমাদের শক্তিও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের ঝগড়া করা উচিত নয়, সব সময় মিলেমিশে থাকতে হয়। শেষ পর্যন্ত দাদুর বোঝানোর পরে বাচ্চারা একসাথে থাকার মর্ম বুঝতে পারল, আর তারপর থেকে ওরা আর কোনোদিন খেলনা নিয়ে ঝগড়া করত না। সময়ের সদ্ব্যবহার। যারা সময়ের সদ্ব্যবহার করে সেই সব ব্যক্তিরাই সময়ের সাথে ভালো ফলও পায়। সোনু আর বাণীর সাথেও বাৎসরিক পরীক্ষার সময় ঠিক এমনটাই হলো। আরে, এখনো পড়ছো? চলো গিয়ে খাবার খেয়ে নি। আর একটুখানি প্রজেক্টটা বাকি আছে, না হলে টিচার বকবেন। আর পরের সপ্তাহ থেকে পরীক্ষাও তো শুরু হয়ে যাবে। বাণী খুবই পরিশ্রমী আর সময়ের সদ্ব্যবহারকারী মেয়ে ছিল। আর ওর ভাই সোনু খুবই বেপরোয়া আর বদমাশ ছিল। সব কাজেই ও দেরি করত। তোমার প্রজেক্ট হয়ে গেছে? এত আগে থেকে প্রজেক্ট? ওটা তো 6th পিরিয়ডে দেওয়ার। এখনো তো 2টো পিরিয়ড বাকি আছে, আমি ঝট করে করে ফেলবো। এবারে এসো তো, খিদে পাচ্ছে আর খেলতেও হবে। আরে সোনু, দাঁড়াও, না করলে কিন্তু টিচার বকবেন। সোনু আর বাণীর বাবা মা সব সময় সোনুকে বাণীর উদাহরণ দিয়ে বোঝাতেন। দেখো সোনু বাবা, এখন তুমি বড় হয়ে গেছো, খেলাধুলার সাথে সাথে তোমাকে তোমার পড়াশোনাটাও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ মা, কাল থেকে পাক্কা। সোনু, সময়ের সদ্ব্যবহার নিজের বোনের কাছ থেকে শেখো। দেখো, সময় মতন পড়াশোনা করে, সময় মতন খেলাধুলা করে, আজকের কাজ কখনো কালকের জন্য রেখে দেয় না। তুমি দেখো, কাল থেকে আমিও এমনটাই করব। এখন খেলতে যাই প্লিজ। সোনু দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে যাচ্ছিল, আর শেষ পর্যন্ত পরীক্ষার দিনও সামনে চলে এলো। সোনু আর বাণীর পরীক্ষাতে আর মাত্র 2 দিন বাকি ছিল। বাচ্চারা, পরের সোমবার থেকে তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই না? ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর ভালো করে পরীক্ষা দিও। সোনু, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে বাবা। তুমি সবসময় আজকের কাজ কালকে করবে বলে রেখে দাও। পড়াশোনায় ফাঁকি দিতে নেই। বাণীর মতন সব কিছু ভালোভাবে পড়ে রাখবে, ঠিক আছে? আরে বাবা, পরীক্ষা হতে এখনো 2 দিন বাকি আছে, আমি সব পড়ে ফেলবো।
সব কিছু। এখন আমি খেলতে যাচ্ছি, না খেললে না আমি পড়াশোনা মন দিয়ে করতেই পারি না। আরে বানি, দেখো না আজকের আবহাওয়াটা কি সুন্দর। চল না কিছুক্ষণ খেলি, পরেও পড়ে নেওয়া যাবে, সব পড়ে ফেলবো। হ্যাঁ, আবহাওয়াটা তো খুব ভালো, কিন্তু আমাকে পড়তে হবে, কাল পরীক্ষা। এই আবহাওয়াতে খেলতে খুব মজা লাগে, তুমি পড়তে থাকো, আমি তো চললাম খেলতে। কিছুক্ষণ পরে বানি দেখলো ওই সুন্দর আবহাওয়া আস্তে আস্তে ঝড়ে পরিণত হচ্ছে, আর আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। এমন মনে হচ্ছে বৃষ্টি শুরু হলো বলে। এমন বৃষ্টির আবহাওয়া দেখে বানির চিন্তা হতে লাগলো যে বৃষ্টি শুরু হয়ে গেলে ও পড়া কি করে রিভাইজ করবে, কারণ বৃষ্টি হলে সাধারণত লাইট চলে যায়। ও সোনুকে আওয়াজ দিল, সোনু সোনু শোনো, আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে, হয়তো রাতে লাইটও থাকবে না। খেলা বন্ধ করে আগে এসে পড়া শেষ করো, না হলে কাল পরীক্ষায় কি লিখবে তুমি? চিন্তা করিস না বানি, এই তো সবে দুপুর মাত্র, রাতে বসে ঝটপট সব পড়ে ফেলবো আমি। লাইট যাবে না, আর তাছাড়া বৃষ্টির পরে পড়তে বেশ ভালোই লাগে। আচ্ছা আমি যাচ্ছি, আমার এখন ব্যাটিং করার পালা। সোনু সন্ধে পর্যন্ত খেলতেই থাকলো, কিন্তু ওর চিন্তা তখন বাড়লো যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। সোনু খুব ভয় পেয়ে গিয়ে বাড়ি ফিরে এসে দেখলো যে শুধু ওদের বাড়িতেই নয়, পুরো গ্রামেরই লাইট চলে গেছে। এই দেখে সোনু জোরে জোরে কাঁদতে শুরু করলো। কালকে পরীক্ষা, আমার কি হবে? আমি তো এখনো একটুকুও কিছু পড়িনি, আর এখন তো লাইটও নেই, আমি তো ফেল হয়ে যাব। আমি আগেই বলেছিলাম না যে পড়াশোনাটা আগে করে নে? আমি তোমাকে 1 সপ্তাহ আগেই বলেছিলাম যে সময় মতন পড়াশোনা করে নেবে, কিন্তু তুমি তো কোনো কথাই শোনো না। এখন ভোগো। সরি বাবা, এখন আমি কি করি? আমি কালকেই সব কিছু পড়ে রাখলে ভালো হতো। ও বুঝতে পেরে গেছিল যে ওর নিজের গাফিলতির কারণে ওর কাছে পড়ার সময়টুকু আর কেঁদে কোনো লাভ নেই। এখন বুঝতে পারলি কেন তোকে সকলে বোঝাচ্ছিল? এখন কান্না থামা, চল আমার সাথে, আমি সব কিছু ভালো করে পড়ে নিয়েছি। আমি তোকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেব আর মুখস্থও করিয়ে দেব, চলো। পরের দিন দুজনে মিলে খুশি মনে পরীক্ষা দিতে গেল। যারা করে সময়ের সম্মান, তারাই পরবর্তীকালে হয় মহান। আসল পড়া। টিঙ্কু আর রিঙ্কি দুজনে যমজ ভাই বোন ছিল। একই স্কুলে একই ক্লাসে পড়তো। দুজনে পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু প্রায় টিঙ্কু বেশি নম্বর আনত। এইবার যখন দুজন বাচ্চা সাইকেলের জন্য জেদ করে, তো বাবা একটা শর্ত রাখে। আমার কাছে একটাই সাইকেল কেনার ক্ষমতা আছে, তোমাদের মধ্যে যে ক্লাসে টপ করবে সেই সাইকেল পাবে। বাবার কথা শুনে দুজন বাচ্চা পড়তে শুরু করে, কিন্তু টিঙ্কু একটু বেশি স্মার্ট ছিল। সে জানত যে নম্বর কেমন করে আনতে হয়। সে শুধু অতটাই পড়তো যতটা পরীক্ষায় আসত। আর অন্যদিকে রিঙ্কি পড়তে ভালোবাসত। রিঙ্কি পুরো বই পড়ত। দেখবি, সাইকেল তো আমিই পাবো, তুই যা পড়ছিস সব বেকার, পরীক্ষাতে এগুলো কিচ্ছু আসবে না। তুই কি করে জানলি? আরে এই দেখ, গত 3 বছরের কোশ্চেন পেপার দিয়েছে আমাকে টিউশন স্যার, সব সময় এর মধ্যে থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, কিন্তু আমার কোনো শর্টকাট নেওয়ার নেই। এক্সামে যা আসবে বুকস থেকেই আসবে। আমাকে পড়তে দে, ডিস্টার্ব করিস না। দুজন বাচ্চা নিজের মতন পড়াশোনা করে। ফাইনালি এক্সাম হয়ে যায়। ইয়ে, এক্সাম শেষ, মজা শুরু।
কিছুদিনেই রেজাল্ট এসে যায়। আর তেমনই হয় যেমন প্রতিবার হয়। টিঙ্কু টপ করলো আর রিঙ্কি সেকেন্ড হলো। ইয়ে, এখন আমি সাইকেল পাবো, হুররে! টিঙ্কু সাইকেল পেয়ে যায়। সে অনেক খুশি ছিল। এই নাও, কিন্তু খেয়াল রেখো এটা তোমাদের দুজনেরই সাইকেল, রিঙ্কুকেও চালাতে দিও। কিন্তু টিঙ্কু কারোর কথা শুনতো না, আর সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সেদিন বিকেলে টিঙ্কু আর রিঙ্কির রেজাল্ট ভালো হওয়ার খুশিতে পুরো পরিবার বাইরে খেতে যায়। খাবার পরে যেই হোটেলের বাইরে বেরোয়, তো হঠাৎ দুজনে মাইক আর ক্যামেরা নিয়ে ওনাদের সামনে এসে যায়। আমরা জীবন সাইকেলের প্রমোশন করছি। বাচ্চাদের জন্য একটা ছোট্ট কুইজ আছে। যদি সব উত্তর ঠিক হয় তো জীবনের টপ মডেলের সাইকেল প্রাইজে দেওয়া হবে, আর সঙ্গে এক নতুন ব্যাগ আর বটলও। দুজন বাচ্চা কুইজে অংশগ্রহণ নেয়। কুইজে যে প্রশ্ন ছিল সেইটা সব বইয়ের থেকেই ছিল, কিন্তু এক্সাম পেপার থেকে একদম আলাদা। রিঙ্কি বই খুব ভালো করে পড়েছিল, তাই সে কিছুক্ষণের মধ্যেই কুইজের সব উত্তর দিয়ে দেয়। এই নিন আঙ্কেল, আমি সব প্রশ্ন করে দিয়েছি। কি ব্যাপার, সময়ের আগেই করে দিলে? ভেরি গুড। টিঙ্কু অনেক চেষ্টা করলো, কিন্তু সে উত্তর জানতই না। শেষে নিজের পেপার দিয়ে দেয়। দুজনের পেপার দেখার পরে অর্গানাইজাররা উইনার অ্যানাউন্স করলো। আর এই কুইজে 100% উত্তর সঠিক দিয়ে বিজয়ী হলো রিঙ্কি। রিঙ্কি প্রাইজে সাইকেল পেয়ে যায়, আর সঙ্গে অন্য গিফটও। আর অন্যদিকে টিঙ্কু পেল একটা শিক্ষা। টিঙ্কু এখন বুঝে গেছিল যে আমাদের শুধু নম্বরের জন্য পড়া উচিত না, বরং নলেজের জন্যও পড়া উচিত। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। রঙিন, কমফোর্টেবল আর আকর্ষক কাপড় পরে রেইনবো, বাটারফ্লাই এর মতন কালারফুল থাকতে কার না পছন্দ? আমাদের চিঙ্কিরও খুব পছন্দ, আপনারও নিশ্চয়ই পছন্দ। কিন্তু গাট্টুর অত পছন্দ ছিল না। আরে আরে, এমন গাট্টুর না, ওর কাপড়রা বলতো। গাট্টু ছিল খুব চঞ্চল বাচ্চা। সারাদিন এদিক সেদিক ঘুরতে থাকতো, যে কোনো জায়গায় বসে পড়তো, দাঁড়াতো, পড়ে যেত, কখনো কখনো তো কলার পর্যন্ত ময়লা পৌঁছে যেত, বুঝলে না? আরে বাবা, ছোট মোটো ঝগড়া তো হতেই থাকে, কিন্তু তাতে কাপড়ের কি দোষ? মাও শুধু একটাই প্রশ্ন করতো গাট্টুকে, গাট্টু আজ তুই আবার শার্ট খারাপ করে এসেছিস? বাবা কাপড় জামার সাথে বদমাশি করে না। আর এইভাবে শুধু গাট্টুর একটাই জবাব হতো, সরি মা, আর কখনো এমন হবে না। আর পরের দিন বিকেলে আবার স্কুল ইউনিফর্ম খারাপ। কিন্তু চিঙ্কির ব্যাপার আলাদা ছিল। চিঙ্কির শুধু ভালো ভালো কাপড় পরার শখই ছিল না, চিঙ্কি কাপড়ের ভালো যত্নও নিত। নিজের জামা কাপড়কে ভালোবাসতো। দাগ তো দূরের কথা, চিঙ্কি কাপড়ে একটা মাছিও বসতে দেখেনি কেউ কোনোদিন। কাপড় চোপড়ের ব্যাপারে এরম ছিল চিঙ্কি। আর এমনই চলতে থাকলো। আস্তে আস্তে গাট্টু চিঙ্কি বড় হতে থাকলো, স্কুলের টাইমও বাড়তে থাকলো। তারপর স্কুলের পর টিউশন। গাট্টু আর চিঙ্কি সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুল ইউনিফর্মেই থাকলো, আর রং বেরঙে কাপড় কাবার্ডেই পরে থাকলো। কি ভাই গাট্টু, সকাল হইয়া বিকাল, ব্যাস এই একটাই সাদা ইউনিফর্ম। বোর হয়ে গেছি আমি, কিন্তু করতেও কি পারি? স্কুলে কালারফুল কাপড় চোপড় পরে আসা তো বারণ। আমি একদম বোঝ হইনি, আর আমার এই ইউনিফর্মটাও খুব পছন্দ। এটা শুনে চিঙ্কি গাট্টুর মজা উড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর তো ইউনিফর্ম খুবই পছন্দ হবে, কারণ সেটা সাদা, আর সাদা রং নষ্ট করার তো তোমার হবি আছে। আরে চিঙ্কি, এমন কেন বলছো? দেখো তো নিজের ইউনিফর্মকে কি অবস্থা করেছো। সরি, আর কখনো হবে না। কথা শুধু চিঙ্কি পর্যন্ত ছিল না, স্কুলের বাকি বাচ্চারাও ইউনিফর্ম পরে সারা দিন বোর হয়ে গেছিল। আর এইটুকুই নয়, মিশ্রা স্যারও বাচ্চাদেরকে রোজ স্কুল ইউনিফর্মে দেখে দেখে বোর হয়ে গেছিলেন। আর হঠাৎ একদিন মিশ্রা স্যার ক্লাসে এসে এমন একটা অ্যানাউন্সমেন্ট করলো, যেটা শুনে বাচ্চাদের মুখ একেবারে কালারফুল হয়ে গেল।
বাচ্চারা, মানডেতে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে। তোমাদের যেইটা ইচ্ছা সেইটা পড়ো। কি কি ক্রিয়েটিভিটি দেখাতে পারবে দেখাও। কালকে সানডের ছুটি আছে তোমাদের কাছে। তৈরি হয়ে যাও আর মানডেতে স্কুল ইউনিফর্মকে ছুটি দাও। ক্লাসের বাচ্চারা সত্যি খুব খুশি ছিল। দুপুরে ছুটির পর শুধু কথা আর কথা। আমি পরি সেজে আসবো। আমি সোলজার হয়ে আসবো। আর আমি পাইলট হয়ে আসবো। আরে এটা তো কম্পিটিশন, কিছু তো সিক্রেট রাখো। আজকেই সব বলে দেবে? তাহলে মানডের জন্য কি বিশেষ থাকবে? ও ভেরি স্মার্ট। এখন আমরাও দেখবো যে মানডে তুমি কি ফ্যান্সি ড্রেস পরে আসো। আমাকে চ্যালেঞ্জ? ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গাট্টু চিংকি যেই সন্ধেবেলায় বাড়ি ফিরল, গাট্টু চেঁচিয়ে চেঁচিয়ে বাবার কান ফাটিয়ে দিল। বাবা, পাইলটের ড্রেস আমাকে এক্ষুনি এনে দাও, দাও না। আরে হ্যাঁ বাবা, কালকে পুরো সানডে আছে, দুজনেরই কম্পিটিশন আছে না। চিঙ্কিকেও সঙ্গে নিয়ে যাব। চিঙ্কি বলো মা, তোমাকে কি পড়ার আছে? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, সে তো এখনো হয়তো ডিসাইডই করেনি যে সে কি পরবে। চিঙ্কি বেচারে ভাবতে থাকলো যে সে কি এমন কাপড় পরে যাবে যেটাতে ফ্যান্সি টাচ পাওয়া যাবে, আরো কম্পিটিশন জিতে যাবে। কিন্তু কিছুই ভাবতে পারছিল না। গাট্টু চিঙ্কির সামনে ওকে খ্যাপানোর জন্য নাচছিল। আমার তো পাইলটের ড্রেস আসছে, তোমার কি? বলো বলো বলো। বেচারি চিঙ্কির মন খারাপ হয়ে গেল আর মার কাছে গিয়ে কাঁদতে শুরু করলো। মা ওকে বোঝালো আর আলমারি খুলে ওকে পুরনো কাপড় দেখালো। ওই কাপড়ের মধ্যে চিঙ্কি হারিয়ে গেল। বাহ মা, তোমার তো ছোটবেলার কাপড়ও আছে এর মধ্যে। হ্যাঁ, খুব সামলে রেখেছি আমি। হঠাৎ করে চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে আর ও এক্সাইটেড হয়ে মাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ মা, আমাকে আইডিয়া দেওয়ার জন্য। আর শেষমেশ ওই দিনটা এসে গেল, যার জন্য সবাই অপেক্ষা করছিল। ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের দিন। মানডের দিনে স্কুলের সব বাচ্চারা ফ্যান্সি ড্রেস পরে এসেছিল। গাট্টু তো পাইলট সেজে এদিক ওদিক উড়ছিল। বাচ্চাদের জাজ করার জন্য বিশেষ জাজ ডাকা হয়েছিল। আরে কোথায় সেই চিঙ্কি? বেচারি ভয়তে ঘর থেকে বেরোয়নি। তখনই চিঙ্কির এন্ট্রি হয় আর সবাই ওর দিকে তাকিয়ে রইল। তারপরে একেবারে হেসে দিল, কারণ চিঙ্কি অনেকগুলো কাপড়ের ছোট ছোট টুকরো করে তা দিয়ে একটা ড্রেস বানিয়েছিল। আরে চিঙ্কি, আর কিছু পেলে না পরার জন্যে? এ কি, তুমি তো পুরনো ফাটা কাপড়ের দোকান মনে হচ্ছ। জাজেসরা চিঙ্কিকে জাজ করলো আর তারপর রেজাল্ট শোনালো। তো বাচ্চারা, এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি। এইটা শুনে গাট্টু আর বান্টি একদম শকড হয়ে গেল। আমি জানি আপনারা সবাই অবাক, আর আমিও অবাক ছিলাম চিঙ্কির ক্রিয়েটিভিটি দেখে। আপনারা সবাই তো রেডিমেড ড্রেস এনে পরে নিয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চিঙ্কি কিছু একটা ক্রিয়েটিভ করেছে। সে নিজের বাবা মার ছোটবেলার কাপড়ের থেকে নিয়ে এখনকার পোশাকের মধ্যে একটু একটু টুকরো নিয়েছে আর একটা সুন্দর ডিজাইন বানিয়েছে। এই ড্রেসটাকে দেখে পুরনো দিনের কাপড়ের প্যাটার্ন মনে হয়, আর বোঝা যায় সেই সময় কি পরা হতো, সেই সময়ের ফ্যাশন। এবং এই জমানার ফ্যাশনটা অনেক রেফারেন্সেস আছে। ওর এই ড্রেসটাকে আমি আগে স্টাডির জন্য পাঠাবো, কিন্তু আগে আমি ওকে ডাকবো ট্রফি নেওয়ার জন্যে। চিঙ্কি স্টেজে গেল আরও নিজের ট্রফি নিয়ে নিল। সবাই হাততালি দিয়ে চিঙ্কির অভিনন্দন করলো। আর এইভাবে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে চিঙ্কি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের চ্যালেঞ্জ পুরো করলো। দাঁতের ব্যথা। বাচ্চারা তো হয়েই থাকে দুরন্ত। যাই ডিশ, সুইট ডিশ সামনে এসে যায়, ওটা খেয়ে শেষ করে দেয়। গাট্টুও ঠিক এমনই ছিল। খাবার খুব শখ ছিল, সারা দিন খেতেই থাকতো। সুইট তো ওর ফেভারিট ছিল, আর যদি চকলেটস থাকে তাহলে তো ব্যাপারটাই আলাদা। সারা দিন শুধু চকলেটস খেয়ে কাটিয়ে দিতে পারে গাট্টু। এই ব্যাপারটা নিয়ে মা খুব চিন্তিত ছিল। আরে না না, গাট্টু চকলেট খায় সেটা নিয়ে মা চিন্তিত ছিল না। বেশি চকলেটস খাওয়াতে দাঁত যদি খারাপ হয়ে যায় গাট্টুর, এই ব্যাপারের ভয় ছিল মায়ের। গাট্টু বাবা, অনেক হয়ে গেল চকলেটস খাওয়া, দাঁত খারাপ হয়ে যাবে। আরে মা, ডোন্ট ওয়ারি, 32টা দাঁত আছে, একটা খারাপ হয়ে গেলে কি হয়ে যাবে? গাট্টু, এটা মজার টপিক না, আমি সিরিয়াস। তুমি সারা দিন কিছু না কিছু খেতেই থাকো,
কিন্তু দাঁতের খেয়াল একদম রাখো না। কি শেখায় স্কুলে? আমাদের 2 বার ব্রাশ করা উচিত, আর তুমি সকালের ব্রাশটাও ঠিক করে করো না। ব্যাস, পেস্ট ব্রাশে লাগাবে, ব্রাশ দাঁতে লাগাবে, আর হয়ে গেল। এটা ঠিক না বাবা। কিন্তু বাচ্চারা তো বাচ্চাই, কথা এক কান দিয়ে শোনে আর অন্য কান দিয়ে বার করে দেয়। গাট্টুও ঠিক তেমনই করল। ও মার কথা একদমই কানে নিল না আর নিজের অভ্যেসটা বজায় রাখল। রোজ গাট্টু চকলেট নয়তো অন্য কোনো সুইট ডিশ খেতেই থাকত, কিন্তু তারপর জল দিয়ে কুলকুচি করা তো দূরের কথা, ও এটাও ভুলে যেত যে ও কিছু খেয়েছে আর আবার চাইতো, মা গোলাপ জামুন। এমন ছিল গাট্টু। সকালের ব্রাশটুকুও ভালোভাবে করত না। ব্রাশ করাটা খুব বোরিং লাগতো ওর। এই ব্রাশ করাটা তো ওয়েস্ট অফ টাইম। কে জানে আমাদের মানুষদেরকে ব্রাশ করা কে শিখিয়েছে। জন্তুরা থরি ব্রাশ করে, কিন্তু ওদের দাঁত কত শক্ত থাকে। বাঁদররা তো আমার মতন সারাদিন কিছু না কিছু খেতে থাকে, কিন্তু ওরা তো ব্রাশ করে না, তবু ওদের দাঁত কত ভালো থাকে। তখনই মা ডাক দিল, গাট্টু ব্রাশ হলো? দেখো চিঙ্কি তো স্কুলের জন্য রেডিও হয়ে গেছে। মা ব্যাস 2 মিনিট। কে জানে চিঙ্কি এত তাড়াতাড়ি কি করে নেয়, এটা এমন কি বড় ব্যাপার। এমন বলে গাট্টু ব্রাশে পেস্ট লাগালো, ব্রাশটাকে 1-2 বার মুখের মধ্যে ঘোরালো, আর হয়ে গেল ব্রাশ। এবার এমন বাজে অভ্যেস হলে তার পরিণামটাও ভালো হবে না। গাট্টুর সাথেও ঠিক এমনই হলো। এক রাতে গাট্টুর দাঁতে খুব জোরে ব্যথা হতে শুরু করলো, আর গাট্টু জোরে জোরে চিৎকার করল, মা খুব ব্যথা হচ্ছে মা। দেখলি কি বলেছিলাম আমি? হয়ে গেল তো দাঁতে ক্যাভিটি? মা গো, খুব ব্যথা করছে, এমন মনে হচ্ছে আমার প্রাণটা দাঁতে এসে আটকে গেছে। ডোন্ট ওয়ারি, আমি জানি দাঁতের ব্যথা কি হয়। তোমাকে পেন কিলার দিচ্ছি, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল সকালে বাবার সাথে ডেন্টিস্টের কাছে যাবে। তারপর পেন কিলার খেয়ে গাট্টু ঘুমিয়ে তো পড়ল, কিন্তু যেই সকাল হলো পেন কিলারের কাজ শেষ হলো আর গাট্টু আবার চিৎকার শুরু করলো, মা গো। আরে হ্যাঁ বাবা, যাচ্ছি আমরা ডেন্টিস্টের কাছে, একটু দাঁড়াও। তখনই চিঙ্কি গাট্টুর কাছে এসে বলল, তুই ডেন্টিস্টের কাছে যাচ্ছিস? একটু দেখে। গুড্ডি বলছিল ওর ভাইয়েরও তোর মতো দাঁতে ব্যথা হচ্ছিল, তখন ডেন্টিস্ট ওর দাঁত গোড়ার থেকে বার করে ফেলে দিয়েছিল। তখনই ওখানে বাবা এলো। কি হলো গাট্টু, চলো যাই। না বাবা, আমি এই ব্যথাটা সহ্য করে নেব, না হলে একটা পেন কিলার খেয়ে নেব, কিন্তু ডেন্টিস্টের কাছে যাব না। আরে ব্যাপারটা কি হলো? চিঙ্কি কিছু বলল নাকি? এইটা শুনে চিঙ্কি ওখান থেকে পালিয়ে গেল আর বাবা সবকিছু বুঝে গেল। তারপর বাবা গাট্টুকে বুঝিয়ে নিজের বন্ধুর ডেন্টাল ক্লিনিকে নিয়ে গেল। গাট্টু খুব ভয় পেয়েছিল। ও ভাবছিল ওর দাঁত বার করে ফেলে দেওয়া হবে, কিন্তু যেই ও ডেন্টিস্ট আঙ্কেলকে দেখল, ওনার কুল ব্যবহার দেখে গাট্টুর ভয় আর ব্যথা দুটোই চলে গেল। গাট্টু ডোন্ট ওয়ারি, তোমার দাঁত কেউ বের করবে না। আমি চেক আপ করব, তারপরে কিছু ওষুধ লিখে দিয়ে দেব, দেখবে দাঁতের ব্যথা ছুমন্তর। তারপর ডেন্টিস্ট আঙ্কেল গাট্টুকে নিজের চেয়ারে বসালো আর লাইট অন করলো। আঙ্কেল, সত্যিতে আপনি আমার দাঁত বের করবেন না তো? না বাবা, রিল্যাক্স। বাবা রিপিট করার নেই, নিজের মুখটা খোলো। তারপর গাট্টু মুখ খুলল আর আঙ্কেল চেক করতে শুরু করলো। আঙ্কেলের হাত লাগতেই গাট্টুর 90% ভয় আর ব্যথা দুটোই চলে গেল। চেক আপ হয়ে যাওয়ার পরেই ডেন্টিস্ট আঙ্কেল বাবাকে বলল, ডোন্ট ওয়ারি, একটু ক্যাভিটি আছে, মেডিসিনের কোর্স শেষ হতে হতে এইটা পালিয়ে যাবে। হর্ষ, একটু বোঝাও একে, এ ব্রাশ ঠিক করে না, আর চকলেটও অনেক বেশি খায়। ডেন্টিস্ট আঙ্কেল হেসে বলল, এখন গাট্টুকে আর কিচ্ছু বোঝাতে হবে না, দাঁতের ব্যথা ওকে অনেক জিনিসই বুঝিয়ে দিয়েছে। কি গাট্টু, ঠিক বললাম তো? হ্যাঁ আঙ্কেল, আমি বুঝে গেছি যে দাঁতের ব্যথা কেমন হয়। মুখ ধোয়া, ব্রাশ করা, এইসব কতটা ইম্পর্টেন্ট। এবার গাট্টুর ব্যথা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। বাবা ডেন্টিস্ট আঙ্কেলের সঙ্গে কথা বলছিল
আর গাট্টু পুরো ক্লিনিক ঘুরছিল। ওই ক্লিনিকটা আর ওখানকার ইনস্ট্রুমেন্ট সব আলাদা ছিল। গাট্টু প্রথমবার ডেন্টিস্টের ক্লিনিকে এসেছিল, তাই ওর জন্যে এগুলো আলাদা আর নতুন এক্সপিরিয়েন্স ছিল। ওইখানে সব জায়গায় দাঁতের ডায়াগ্রাম, মডেলস আর পোস্টার্স ছিল, যেগুলোতে অনেক ভালো ইনফরমেশন ছিল। গাট্টু ওই সবও দেখলো আর ভালো করে পড়লো। গাট্টু বাবা চলো। বাই বাই আঙ্কেল। বাই গাট্টু। তারপর গাট্টু বাবার সাথে বাড়ি চলে এলো। কিছু দিনে ওর ব্যথা একদম ভালো হয়ে গেল, তার সাথে ওর অভ্যেসগুলো। গাট্টু এখন 2 বার করে দাঁত ব্রাশ করতে শুরু করলো, চকলেট খাওয়া কম করে দিল, আর এইভাবে গাট্টু এখন নিজের দাঁতের ভালো করে খেয়াল রাখতে শুরু করলো। হাইড অ্যান্ড সিক গাট্টু চিঙ্কিরও আপনার মতনই রুটিন হয়ে গিয়েছিল। বাড়ির থেকে স্কুল, স্কুলের থেকে ঘর, আর ঘর আসতেই টিউশন। এদিকে মা বাবারও ঠিক একই অবস্থা। মা সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য দৌড় বাড়াতো, বাবা সারাটা দিন অফিসে থাকতো। কিন্তু এই সানডেতে এমন কিছু হতো না, কারণ সানডের ছুটি সবার মুড ফ্রেশ করে দিয়েছে। আমরা আজ পুরো 1 সপ্তাহ বাদ সবাই একসাথে নিশ্চিন্তে বসেছি। আজ তো খুব মজা আসবে। আমার মনে হচ্ছে আজ আমাদের সব শিডিউলকে ছুটি দিয়ে মজা করা উচিত। কেন না আজ আমরা হাইড অ্যান্ড সিক খেলি? কেন মা, কি বলো? এটা আর কি বড় কথা, আমি তো রোজই হাইড অ্যান্ড সিক খেলি, আর আমায় খোঁজার মতন কোনো লোকই নেই। আমি তো স্কুল থেকে এসেই তোমাকে খুঁজতে আসি মা। বাবা বলো না, খেলবো কি? দেখবো। বাবা শুধু এতটাই বলল, আর বেচারা গাট্টু চিঙ্কির মুড খারাপ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি লাঞ্চ শেষ করে নিজেদের ঘরের দিকে যাচ্ছিল। তখনই ওদের ঘরের সামনে পাপা দাঁড়িয়েছিল, মোবাইল নিয়ে বিজি ছিল। গাট্টু চিঙ্কি তাকে কিছু না বলে এগিয়ে যাচ্ছিল। তখনই বাবা বলল, চলে যাচ্ছ কেন? আমরা খেলবো তো। ইয়ে, তুমি সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ। থ্যাঙ্কস বাবা, কিন্তু মা কোথায়? তখনই পেছন থেকে মা এলো আর এসে বাচ্চাদেরকে ধাপ্পা করে দিল। ধাপ্পা! মা, আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। আমার ছোটবেলার বন্ধু মিনাও এমনই ভয় পেত। ও বেচারি অন্য কোথাও দেখতে থাকতো, আর আমি অন্য কোথা থেকে এসে ধাপ্পা করে দিতাম। তুমি নিজেরটা বলো না, আমারটা শুনলে আমার সাথে আর খেলবেই না। আচ্ছা, এমন কি করতে তুমি? আমি যখন নিজের বন্ধুদের সাথে খেলতাম, এমন জায়গায় লুকোতাম যে আর বলোই না। সন্ধে হয়ে যেত কিন্তু কেউ খুঁজেই পেত না। আজও কেউ খুঁজতে পারবে না আমায়। তুমি তোমার কথা ছাড়ো, আমারটা শোনো। আরে মা বাবা, বাস বাস বাস, কত শোনাবে? আমরা খেলবো তো। আরে হ্যাঁ হ্যাঁ চলো, 2টো বেজে গেছে, সন্ধেবেলায় মিটিং আছে আমার। তো বলো কে লুকাবে আর কে খুঁজবে? গাট্টু। গাট্টু আমাদের সবাইকে খুঁজবে। ওরই আইডিয়া ছিল না এটা? ঠিক আছে, আমি খুঁজছি। তোমরা সবাই লুকিয়ে পড়ো। 1 2। আরে চিটিং, লুকোতে তো দাও। আচ্ছা আচ্ছা, যাও। সবাই এদিক ওদিক পালিয়ে গেল আর লুকিয়ে পড়লো। গাট্টু গুনতে থাকলো। 8 9 10। আমি আসছি। ইয়াহু! গাট্টু আস্তে আস্তে সবাইকে খুঁজতে থাকলো। আগে তো কাউকে পেল না। তারপর ডাইনিং টেবিলের তলায় মাকে লুকিয়ে থাকতে দেখলো। গাট্টু আস্তে করে মায়ের কাছে গেল আর বলল, কি মা, এটা তোমার লুকোনোর জায়গা? গাট্টু আমার সোনা ছেলে, একটা সিক্রেট কথা বলি, আমি লুকোতে জানি না। এক কাজ কর, আমাকে ছাড়। তুমি বাবাকে কি খোঁজো, সেটাতে চ্যালেঞ্জ আছে। বাবাকে এটা বলবে না যে মা বলেছিল। ওকে বলো, মাকে এখনো তুমি খুঁজতেই পারোনি, তোমাকেই পেলাম। গাট্টু মার দুষ্টুমি বুঝে গেল আর চুপ করে চলে গেল। গাট্টুর সমস্যা এটাই ছিল যে বাবাকে কি করে খুঁজবে, কারণ বাবা লুকোতে ট্যালেন্টেড ছিল, তার সাথে অ্যালার্টও থাকতো, কারণ চিঙ্কি বেড়ালের মতন যে কোনো জায়গা থেকে লাফিয়ে এসে ধাপ্পা দিতে পারত। গাট্টু পাপাকে খুব খুঁজলো, তাও ওকে পেল না। আইডিয়া! গাট্টু মোবাইল বার করে পাপাকে কল করলো। হ্যাঁ হ্যালো গাট্টু, বলো কি হয়েছে? বাবাকে পেলাম, বাবাকে পেলাম। বাবা অনেকগুলো জিনিসের মধ্যে স্টোররুমে লুকিয়েছিল। গাট্টু এটা চিটিং, তুমি কল করলে তাই ধরা পড়লাম। না না, ভুল তোমার।
তুমি তো জানতে যে আমরা খেলছি, আর খেলাতে তো যা কিছু হতে পারে। তোমাকে অ্যালার্ট থাকা উচিত ছিল। তুমি বাবার রোল থেকে বাইরেই বেরোতে পারলে না, তাই ধরা পড়ে গেলে। এইটা শুনে বাবা হাসতে শুরু করলো। তখনই মা এলো। ধরা পড়ে গেলে তো? আমি জানতাম তুমি বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। আরে তুমি বাইরে এলে কেন? তুমি তো আমাকে বাঁচাতে পারতে। বাবা, মা তো তোমার আগেই ধরা পড়ে গিয়েছিল। চলো এখন চিঙ্কিকে খুঁজে রাউন্ডটা শেষ করো। এই চিঙ্কিটা খুব চালাক, সোজা ভাবে ধরা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আসলে মেয়েটা কার? চিঙ্কিমা সাবধানে, আমার সম্মানের ব্যাপার। আর এইভাবে গাট্টু চিঙ্কিকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজার পরও গাট্টু চিঙ্কিকে খুঁজতে পারলো না। এই চিঙ্কি তো সত্যি চালাক, আমাকেও কিছু চালাকি করতে হবে। কোথায় থাকতে পারে চিঙ্কি? রুমে? না না না, বাথরুমে। তখনই গাট্টুর একটা অসাধারণ আইডিয়া আসলো। চটর পটর চিঙ্কি খায় বাটার চিঙ্কি, ফ্রিজে ফ্লেভার পেলাম, আর কোথায় যায় চিঙ্কি? কি বাবা, তুমি কি ভাবলে আমি আমার বোনকে খুঁজতে পারবো না? বাহ গাট্টু, খুব ভালো করে প্রথম রাউন্ড ক্লিয়ার করলে, খেলে খুব মজাও এলো। আর নয় তো কি, আর এটাও জানতে পারলাম যে বাবা আর আগের মতন লুকোতে পারে না। হ্যাঁ, কাজের টেনশন, মোবাইলে অ্যাডিকশন। দেখো এর পরের রাউন্ডে কি হয়। মা, তুমিও একটু কিচেন থেকে বাইরে বেরো, আরো জায়গা আছে বাড়িতে লুকোনোর জন্য। আর আমি কি করব? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, তুমি যেমন আছো তেমনই থাকো। তো ঠিক আছে, আরম্ভ করি নেক্সট রাউন্ড। ওকে, 1 2। আরে আরে শোনো, তোমরা লুকিয়ে পড়ো, আমি খুঁজছি তোমাদের। গাট্টু আগে আমাকে ধরেছিল। তুমি তো আমাদেরকে খুঁজতে পারবে না, তারপর সন্ধে হয়ে যাবে, তারপর তোমার মিটিংও আছে। খারাপ মুড নিয়ে যেতে হবে আবার। না না, মিটিং টিটিং ক্যান্সেল। আজ সানডে, মজাও লাগছে, এনজয় করতে দাও। চলো রেডি হও, 1 2 3। বাকি সবাই লুকোনোর জন্যই গেল, আর এইভাবে অন্য রাউন্ড শুরু হয়ে গেল। দিদির বিয়ে। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরল। মা আর বাবা হলেই বসেছিল। মা খুব এক্সাইটেড ছিল, আর বাবা ফোনে হেসে হেসে কথা বলছিল। আরে না না নিখিল, দুই ভাইকেই যেতে হবে, না হলে মালতী দিদি তো রেগে যাবে। আরে কি বলছিস ভাই, বাচ্চারাও আসবে সঙ্গে, ওরাও দেখে নেবে যে গ্রামে বিয়ে কেমন করে হয়। চল ঠিক আছে, গাট্টু চিঙ্কি এসে গেছে, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। গাট্টু আর চিঙ্কি বুঝতেই পারছিল না যে বাবা কার বিয়ের কথা বলছিল। এসে গেলে তোমরা দুজনে। শোনো, বাবা তোমাদেরকে কিছু বলতে চায়, যেটা শুনে তোমরা দুজনে পাগল হয়ে যাবে। এমন বলে মা হাসতে থাকে, আর বাবা গাট্টু চিঙ্কিকে বলল, গাট্টু চিঙ্কি, আমার একটা মাস্তুতো বোন আছে, মালতী দিদি। ওনার মেয়ের বিয়ে আছে চিত্রা দিদি। নাসিকের কাছে পঞ্চবটির একটা গ্রাম আছে, তোমরা দুজনে সেইখানে যাবে কি? মা আর বাবা ভেবেছিল যে বিয়ের খবরটা শুনে গাট্টু আর চিঙ্কি নেচেই উঠবে, কিন্তু এমন কিছু হলো না। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখলো, আর দুজনে কিছু না বলে নিজেদের ঘরের দিকে চলে গেল। আরে কি হলো, কিছু তো বলো। আরে বাচ্চারা, এইটা তো বলো যে তোমরা যাবে নাকি? সুধীর আঙ্কেল, মেঘা আন্টি, মুনমুন আর বানিও আসবে। আমাকে সবার ট্রেনের টিকিটও বুক করার আছে, খুব মজা হবে সেইখানে। বাচ্চারা কিছু তো বলো। কিন্তু দুজনে কিছু না বলে চুপচাপ নিজের ঘরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে চিঙ্কি দরজাটা বন্ধ করে দিল, আর যেই দরজাটা বন্ধ করলো, গাট্টু আর চিঙ্কি নেচে নেচে গান গেয়ে পুরো বাড়িটা মাথায় উঠিয়ে নিল। আর দুজনের চিৎকার শুনে বাইরে বসে থাকা মা আর বাবার কান ব্যথা হয়ে গেল। শেষে ওই দিনটা এসেই গেল। গাট্টু, চিঙ্কি, মা আর বাবা আর সুধীর কাকুর পুরো ফ্যামিলি পাঞ্চবটির জন্য ট্রেনে বসে বেরিয়ে পড়ল। গাট্টু, চিঙ্কি আর ওদের কাজিনস বান্নি আর মুনমুন জানলার কাছেই বসেছিল। ট্রেন জোরে জোরে চলছিল, আর বাচ্চারা বাইরের দৃশ্য খুব এনজয় করছিল। নদী, নালা, পাহাড় আর সবুজ সবুজ বাগান। যেই নাসিক শহর পেরোলো, আঙ্গুরের বিভিন্ন রঙের বাগান দেখতে পাওয়া গেল, আর বিভিন্ন রকমের আঙুরগুলো বাচ্চাদের মন খুশি করে দিল।
10টার সময় সবাই পঞ্চবটি স্টেশনে নামলো। স্টেশন খুবই ছোট কিন্তু খুব সুন্দর ছিল। পঞ্চবটি গ্রাম স্টেশন থেকে অনেকই কাছে ছিল। মালতী পিসির তরফ থেকে অতিথিদের স্টেশন থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ির বন্দোবস্ত করা হয়েছিল। গরুর গাড়িগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। একটা গাড়িতে গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে বসে পড়ল, আর অন্য গরুর গাড়িটা সুধীর কাকুর ফ্যামিলিকে নিয়ে পেছন পেছন আসছিল। গাট্টু আর চিঙ্কি প্রথমবার গরু গাড়িতে বসছিল। ওদের খুব আনন্দ হচ্ছিল। ওদের গাড়ির চালক খুব জোর গতিতে গাড়ি দৌড় করাচ্ছিল, আর গাট্টু আর চিঙ্কি বানি আর মুনমুনের দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছিল। গ্রামের সুন্দর রাস্তা দিয়ে হয়ে গরুর গাড়ির বিয়ের মণ্ডপে পৌঁছালো। বিয়ের জোগাড় দেখে সবাই খুব আশ্চর্য হয়ে গেল। বিয়ের মণ্ডপ খুব সুন্দর করে সাজানো হয়েছিল। বিয়ের মণ্ডপে রকমারি কাপড় পরে অতিথিরা এদিক ওদিক ছুটছিল। বাজনা বাজানোর লোক, সানাই বাজানোর লোক খুবই ভালো বাজাচ্ছিল। অনেক এনার্জেটিক আর সুন্দর পরিবেশ ছিল। একটা মহিলা খুব সেজে গুজে মৌমাছির মতন এদিক ওদিক ঘুরছিল আর অতিথিদের জিজ্ঞাসাবাদ করছিল। মালতী দিদি! বাবা ডাক দিল, আর ওই মহিলা সবাইকে দেখে ওদের দিকে এগিয়ে এলো। সে দৌড়ে এসে গেল। এটাই ছিল বাবার মাস্তুতো বোন মালতী দিদি। এসে গেলে তোমরা সবাই? ব্যাস, তোমাদেরই অপেক্ষা ছিল। কেমন আছো বাচ্চারা? চলো সবাই ফ্রেশ হয়ে মণ্ডপে বসে পড়ো আর জল খাবার খেয়ে নাও। তারপর আর কি, সবাই ফ্রেশ হয়ে নতুন নতুন কাপড় পরে তৈরি হয়ে মণ্ডপে এসে বসে পড়ল। তারপর গ্রামের লোকেরা সবাইকে জল খাবার দিল। জল খাবার খুব সুস্বাদু ছিল। চলো মেঘা, জল খাবার তো খেয়ে নিলাম, এবার মালতী দিদির হাতে হাতে কাজ করি। আমরা তো মেয়ের বাড়ির লোক, বরযাত্রী আসার আগে আমাদের সব তৈরি হতে হবে। হ্যাঁ বৌদি, আপনি যান, আমি আর জামাই বাবু এখানে সব জিনিস দেখে নেব। আর বাবা আমরা কি করব? মুনমুন আর বানি, তোমরা দুজনে গাট্টু চিঙ্কির সঙ্গে থাকো, ঘুরে বেড়াও, গ্রামে নতুন বন্ধু বানাও আর ওদের সঙ্গে খেলো। যাও। চলো। গাট্টু আর চিঙ্কি নিজের কাজিনসদের সাথে মণ্ডপের এদিক ওদিক দৌড়তে থাকে আর খেলতে থাকে। বিয়েতে ওরা নতুন বন্ধুও পেয়ে যায়। ওদের সাথে ওরা অনেক মজা করতে থাকে, অনেক গল্প করলো। তুমি কি আঙুরের বাগান দেখবে? হ্যাঁ, আমরা কোনোদিন আঙুরের বাগান দেখিনি, চলো নিয়ে চলো। এখন নয়, এখন বরযাত্রী আসার সময় হয়েছে, আমরা কালকে যাব। তারপর আর কি, নাচতে নাচতে বরযাত্রী এলো, আর গাট্টু আর চিঙ্কি সবার সাথে বরযাত্রী এনজয় করতে শুরু করলো। কিছুক্ষণ পর সবাই মণ্ডপে এসে গেল। বর বধূ পুরোহিত মশাইয়ের কাছে এসে বসে পড়ল। বর আর বধূ খুব সেজে গুজে বসেছিল। বধূ অনেক লজ্জা পাচ্ছিল আর বর হাসছিল। দুজনের জুটি অনেক মানাচ্ছিল। পুরোহিত মশাই মন্ত্র পড়ল আর 7 পাক শেষ হলো। তারপর দুজনে একে অপরকে মালা বদল করলো। জোরে জোরে সানাই বাজতে থাকে আর বিয়ে সম্পূর্ণ হলো। না বাজির ভয়ানক আওয়াজ আর না ডিজে নাটক। বিয়ে একদম ট্রেডিশনাল আর সাধারণ ভাবেই হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি একটা লাইনে বসে বন্ধুদের সাথে খাবার খাচ্ছিল। এখানে খাবার নিজের হাত দিয়ে নেওয়ার দরকার ছিল না। গ্রামের লোকেরা সবার কাছে এসে এক একজনকে নিজের হাতে পরিবেশন করছিল। খাবারে অনেক কটা আইটেম ছিল আর সবই খাবার খুব সুস্বাদু ছিল। তোমরা জানো, এই খাবারটা গ্রামবাসীরা নিজেদের হাতে তৈরি করেছে, তবেই এত টেস্টি। এইখানে সব বিয়েতে কি গ্রামবাসীরা এসে কাজ করে? হ্যাঁ, গ্রামে যদি কারোর বিয়ে থাকে তাহলে মণ্ডপ থেকে নিয়ে খাবার বানানো এবং অতিথিদের আসা যাওয়া নিয়ে সব কিছুই গ্রামবাসীরা নিজে হাতে দেখে দেয়। এইটার জন্য কাউকে কন্ট্রাক্ট দেওয়া হয় না। ভালো তো, শহরে বিয়ে বাড়িতে খাবার দাবার নাচ গান সবই কন্ট্রাক্টে দেওয়া হয়। সেটাও ঠিক, কিন্তু তোমাদের কাছে তো টাকা আছে, গ্রামের লোকেদের কাছে তো আর টাকা নেই। কিন্তু গ্রামে ভালোবাসা আছে, সব কাজ মন দিয়ে আর ভালোবাসা দিয়ে করা হয়, যেই কারণে ওর টেস্ট খুবই বেড়ে যায়, ঠিক এই খাবারটার মতন। সেই সব তো ঠিক আছে, কিন্তু এখন তাড়াতাড়ি খেয়ে নাও। গ্রামে কিন্তু খাবার থালা একদমই অ্যালাউড নেই, পুরো থালাটা শেষ করতে হয়। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি হাসতেই থাকে। তারপর আবার টেস্টি খাবারে ঝাঁপিয়ে পড়ে। গাট্টুর রেজাল্ট। গাট্টু আর চিঙ্কির পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল।
গরমের ছুটির সাথে সাথে খুব আনন্দ আর হাসি মজাও চলছিল। মা, গাট্টু আমার ঝুঁটি ধরে টানছে। না মা, আমি তো শুধু ঝুঁটিতে কটা চুল আছে সেটা গুনছিলাম। একদম চুপ, দুজনেই একরকম, সারা দিন শুধু বদমাইশি। যাও বই বের করো। মা, এখন তো ছুটি চলছে, কোনো পড়াশোনা নয়। কে বলেছে ছুটিতে পড়াশোনা করতে নেই? চলো বই বের করো। মা, আমরা টিভি দেখবো? একদম না, তোমাদের বাবা রেস্ট নিচ্ছেন, উনি ডিস্টার্ব হয়ে যাবেন। আমরা বেশি জোর দিয়ে শুনবো না, প্লিজ। একদম না, যাও বই বের করো, যাও। গাট্টু চিংকি রেগে গেল আর বই বের করে বসে পড়ল। তখনই মা বাবার কাছে এসে বলল, উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম। কি হয়েছে, দুজনে ঘুমিয়েছে? আরে ওদের কই আর ঘুম পায়, না নিজেরা ঘুমায় না আমাদের ঘুমাতে দেয়। বই খুলে বসেছে, কে জানে ঠিক করে পড়াশোনা করবে কিনা। তখনই চিংকি চিৎকার করলো, মা, ও আমার বইয়ের কভার খুলে নিয়েছে। দেখো, বলেছিলাম না আমি, সারা দিন এরকম করে বিরক্ত করে। কে জানে কবে এদের রেজাল্ট বেরোবে আর কবে এদের স্কুল খুলবে। ছেড়ে দাও, বাচ্চা ওরা, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। গরমের ছুটি চলছে, কোনো কাজ নেই তাই বদমাশি করছে। আমার মনে হয় ওদের দুজনকে কোথাও ব্যস্ত রাখা উচিত। রাতের বেলা গাট্টু চিংকি বাবার সাথে ডাইনিং টেবিলে বসেছিল। মা, ডিনার আনছি, 2 মিনিট দাঁড়া। বসে থেকে থেকে গাট্টু চিংকি বোর হয়ে গিয়েছিল, তাই দুজনে টেবিল বাজিয়ে গান গাইতে লাগলো। জীবনে কি পাবো না, বলেছি সে ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি, আসল কি নকল সোনা। ডিনার নিয়ে মা এলো আর দুজনের বদমাশি দেখে খুব রেগে গেল। গাট্টু চিংকি, এটা বাড়ি, কোনো থিয়েটার নয়। গান না গেয়ে চুপচাপ খাবার খেয়ে নাও। তখনই বাবা বলল, আরে এরা তো ভালো বাজায়, আমার মনে হয় এদের দুজনকে তবলা শেখানো উচিত। সোসাইটিতে একজন নামকরা তবলজি আছেন, শঙ্কর নারায়ণ, কাল ওনার কাছে এদের দুজনকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, অন্তত পক্ষে বাড়িতে তো শান্তি থাকবে। না বাবা, আমরা তবলা শিখবো না, তুমি আমাদের গিটার এনে দাও, আমরা ওটা শিখবো। বাবা, তোমাদের আঙুলের রিদম আছে, শঙ্করজির কাছ থেকে তবলা শিখলে পরে অনেক নামকরা তবলজি হবে। তারপর আর কি, পরের দিন বাবা দুজনকে শঙ্করজির ফ্ল্যাটে নিয়ে গেলেন আর দুজনের ট্রেনিং শুরু হলো। শঙ্করজির কথা মতো দুজনে রেয়াজ করতে লাগলো। শঙ্করজি, কি মনে হচ্ছে? চিংকির একটু সময় লাগবে, কিন্তু গাট্টু তাড়াতাড়ি শিখে যাবে। ও খুব ভালো বিট ধরতে পারে, চিংকির মন অন্য কোথাও পড়ে থাকে। রোজ দুপুর থেকে সন্ধেবেলা পর্যন্ত গাট্টু চিংকি শঙ্করজির কাছে গিয়ে রেয়াজ করত। আর গাট্টু আস্তে আস্তে তবলা শিখে গেল আর ও দারুণ তবলা বাজাতে লাগলো। কিন্তু বেচারি চিংকি এখনো বিট ধরতেই পারছিল না। এরকম করেই দিন কাটতে লাগলো। আর সেই দিনটা এসে গেল যার নাম শুনলেই বাচ্চারা ভয় পায়, রেজাল্টের দিন। গাট্টু চিংকি রেজাল্ট নিতে স্কুলে পৌঁছালো। মিশ্রা স্যার সবাইকে রেজাল্ট দিল। চিংকি ক্লাসে ফার্স্ট হয়েছিল, সবাই হাততালি দিয়ে ওকে অভিনন্দন জানালো। কিন্তু গাট্টু বেচারা ফেল হতে হতে বেঁচেছিল, ও অনেক কম নাম্বার পেয়েছিল। তোমার রেজাল্ট দেখাও। এখন না, বাড়ি গিয়ে দেখাবো। গাট্টু খুব ভয় পেয়ে গিয়েছিল, ও কাউকে নিজের রেজাল্ট দেখায়নি। বাড়ি ফেরার সময় গাট্টু এক ভদ্রলোককে দেখে। তিনি তার বাচ্চাকে বকছিলেন, এত কম নাম্বার, এর থেকে তো ভালো হতো যদি ফেলই করে যেতে। তোমার উপর এত টাকা খরচা করা হয়, স্কুল ফিস, টিউশন ফিস, সুইমিং ক্লাস, কম্পিউটার, সাইকেল, আরো কত কি, আর তোমার এই রকম রেজাল্ট। লজ্জা করো। গাট্টু ভয় পেয়ে গেল। এবার ওর বাবাও না ওকে এরকম কিছুই বলে। যেই দুজনে সোসাইটিতে পৌঁছালো, চিংকি তুমি যাও, আমি আসছি এক্ষুনি। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? বললাম না যাও, পরে বলবো। এই বলে গাট্টু পালিয়ে গেল আর চিংকি বাড়িতে এলো। চিংকির রেজাল্ট দেখে মা বাবা খুব খুশি হলো আর চিংকির মিষ্টি মুখ করালো। গাট্টু কোথায়? কোথায় যেন পালিয়ে গেল, কিচ্ছু বললো না। নিশ্চয়ই কম নাম্বার পেয়েছে, তাই ভয় পেয়ে পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে যাবে কোথায়? বাড়ি তো ফিরবেই। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, কিন্তু গাট্টু আর এলো না। মা বাবা চিংকি সবাই চিন্তিত হয়ে গাট্টুকে এদিকে সেদিকে খুঁজতে শুরু করলো, কিন্তু গাট্টুকে কোথাও পাওয়া গেল না। কোথায় চলে গেল আমার গাট্টু?
সব জায়গায় খুঁজে নিয়েছি। চলো এবার পুলিশের কাছে যাই। তখনই বাবার কাছে একটা ফোন এলো। ফোনে কথা বলার পর বাবা যেন হাফ ছেড়ে বাঁচলো আর বলল, ওহ থ্যাংক গড, আমরা পুরো সোসাইটিতে খুঁজছিলাম কিন্তু শঙ্করজির কথা ভুলেই গিয়েছিলাম। উনি ফোন করেছিলেন গাট্টু উনার বাড়িতে লুকিয়ে আছে। মা, বাবা এবং বাকিরা শঙ্করজির বাড়িতে পৌঁছালো। গাট্টু এক কোণে বসেছিল। যখন থেকে এসেছে এরকম করেই বসে আছে, কোনো কথাই বলছে না। বাবা গাট্টুর কাছে গিয়ে বলল, কি হয়েছে গাট্টু? গাট্টু নিজের রেজাল্ট এগিয়ে দিল। বাবার রেজাল্টটা দেখলো আর সব বুঝতে পারলো। তুমি নাম্বার কম পেয়েছো বলে এখানে লুকিয়ে আছো? তুমি ভেবেছিলে বাবা বকবে? না গাট্টু, আমি একদম বকবো না। কম নাম্বার পাওয়া কোনো দোষের ব্যাপার না। তুমি যদি পড়াশোনা না করে থাকতে তাহলে সেটা দোষের হতো, কিন্তু তুমি তো পড়াশোনা করেছিলে। এই জন্য এই মার্কস তোমার পরিশ্রমের ফল, তোমার নিজের, কোনো ব্যাপার না। আগামী বছর আরো ভালো করে পরিশ্রম করো, ভালো নাম্বার আসবে। চলো এবার বাড়ি চলো। তখনই শঙ্করজি বললেন, গাট্টু, সব বাচ্চারা একরকম হয় না। কেউ পড়াশোনাতে ভালো হয় তো কেউ শিল্পকলায়। সচিন তেন্ডুলকার পড়াশোনায় কমজোরি ছিলেন, কিন্তু ক্রিকেটের মাঠে ওনার কতটা দাপট ছিল সেটা তো আর তোমাদের বলার অপেক্ষা রাখে না। সেরকমই তুমি পড়াশোনায় কমজোরি, কিন্তু তবলাটা কত ভালো বাজাও, চিঙ্কির থেকেও ভালো। সেই জন্যই আমাদের কাছে যা আছে আমাদের তা নিয়েই গর্ব করা উচিত, মন খারাপ করা উচিত না, বরং পরিশ্রম করে সবকিছুকে জয় করা উচিত। চলো এবারে তবলা বাজাও। তোমার মা বাবা দেখতে চায় আমি তোমাকে এখনো পর্যন্ত কেমন ট্রেনিং দিয়েছি। এই কথা শুনে গাট্টু খুব খুশি হলো। ও নিজের চোখের জল মুছলো আর তবলা বাজাতে বসে পড়লো। গাট্টু যেই তবলা বাজাতে শুরু করলো সবাই চমকে গেল, আর দেখতে দেখতে সবাই তবলার তালে হারিয়ে গেল। পরিবারের নতুন সদস্য। শনিবার সন্ধেবেলা গাট্টু চিঙ্কি নিজেদের খেলনা ছড়িয়ে ছিটিয়ে খেলছিল। বলতে গেলে খেলা কম আর দুষ্টুমি বেশি করছিল। মা দেখো না, ও আমার পুতুলের চোখ বের করে নিয়েছে। মা হলে এসে ছড়ানো ছিটানো খেলনা দেখে ভীষণ রেগে গেল। গাট্টু চিঙ্কি, অনেক দুষ্টুমি করেছো, এখন এগুলো সব সরাও আর বই বের করে পড়তে বসো। বাবা আসার সময় হয়ে গেছে। মার 5 মিনিট প্লিজ। তোমরা কি আমার কথা শোনো? এই বলে মা রাগ করে রান্নাঘরে চলে গেল। একটু পরে ডোর বেল বাজলো আর চিঙ্কি গিয়ে দরজা খুলতেই দেখলো দরজায় বাবা দাঁড়িয়ে আছে। হাই বাবা, আজ তোমার এত দেরি হলো? কিন্তু বাবার মনোযোগ চিঙ্কির উপর ছিল না। বাবা তো বাইরে কাউকে দেখছিল। আরে ভাই, এখানে এসে যাও, এত কিসের লজ্জা? চলে আসো এখানে, দুধ খাবে কিনা? বাবার কথা শুনে চিঙ্কি কনফিউজ হয়ে গেল। বাবা, তুমি কাকে ডাকছো? ও ভয় পেয়ে যাবে, ও সোসাইটিতে নতুন না। চিঙ্কি নিচু স্বরে বলল, বাবা কি ভয় পেয়ে যাবে? আরে ওর নাম নেই কোনো? এখনো পর্যন্ত তো নেই, কিন্তু আমরা ওকে নাম দিয়ে দেব। বাবা তুমি কি বলছো? পরিষ্কার করে বলো না, কে এসেছে তোমার সাথে? একজন নতুন অতিথি এসেছে, যাকে দেখে তোমরাও নাচতে গাইতে শুরু করে দেবে। আরে একবার তো এসো, কেউ কিচ্ছু বলবে না। তখনই গাট্টু চিঙ্কির কাছে এসে দাঁড়ালো আর বাইরে দাঁড়িয়ে থাকা বাবাকে ডেকে বলল, বাবা তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো আর বাইরে কার সাথে কথা বলছো? আরে এবার আমি শেষবারের মতো বলছি, এসো, নইলে আমি দরজা বন্ধ করে ভেতরে চলে যাব। তোমার জন্য আর দরজা খুলবো না। গাট্টু চিঙ্কি কিছু বলার আগেই ওরা দেখলো একটা ছোট্ট কুকুর বাচ্চা লেজ নাড়তে নাড়তে বাবার দিকে ধরে গেল আর বাবার পা চাটতে লাগলো। ছোট্ট কুকুর বাচ্চাকে দেখে গাট্টু চিঙ্কি খুব খুশি হলো। দুজনে আনন্দে চিৎকার করতে লাগলো। তোমাদের মা শুনলে বিশাল ঝামেলা বেঁধে যাবে। বাবা, এই পাপিটা আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে পারে? হ্যাঁ, এখন থেকে ও আমাদের নতুন ফ্যামিলি মেম্বার। কিন্তু তুমি কোথা থেকে এত ছোট্ট পাপি পেলে? আমি সোসাইটির বাইরে ওকে পেয়েছি। আমি যত তাড়াচ্ছি ও তত আমার পেছন পেছন আসছে। তারপর আমারও ওর ওপর মায়া হলো। জানো, ছোটবেলায় আমি কুকুর পুষতে চেয়েছিলাম, কিন্তু আমার মা কোনো দিনই পুষতে দেয়নি। কিন্তু আজকে আমি আমার এই ইচ্ছে পূরণ করবই।
এই কথা শুনে গাট্টু রেগে গিয়ে বলল, তোমার মা যেমন মানেনি সেরকম আমাদের মাও তো মানবে না। তুমি তো জানো মায়ের কুকুরদের নামেই অ্যালার্জি আছে। এই সব কিছু আমার উপর ছেড়ে দাও। চিঙ্কি, তুমি যাও, এর জন্য দুধ নিয়ে আসো, কিন্তু মনে রেখো মা যেন জানতে না পারে। চিঙ্কি দৌড়ে রান্নাঘরে গেল, কিন্তু সেখানে মা ছিল। বাবা এসে গেছে? হ্যাঁ এসে গেছে। তাহলে তাড়াতাড়ি বাবার জন্য জল নিয়ে যাও। বাবা জল না, দুধ খাবে বলেছে। দুধ? হঠাৎ করে দুধ খাবে? হ্যাঁ, ঠান্ডা দুধ। বাবার একটু অ্যাসিড হয়ে গেছে। তুমি যাও, আমি নিয়ে আসছি। এ কথা শুনে চিঙ্কি ভয় পেয়ে গেল। না মা, তুমি নিজের কাজ করো, আমি নিয়ে যাচ্ছি। এই বলে চিঙ্কি একটা ছোট্ট বাটিতে ঠান্ডা দুধ নিল। বাবা বাটিতে দুধ খাবে? গ্লাসে করে নিয়ে যাও। না, বাবা বলেছে বাটিতে করে দুধ খাবে। চিঙ্কি, তোমার মাথা ঠিক আছে? চুপচাপ গ্লাসে করে দুধ নিয়ে যাও। না, বাটি ঠিক আছে। তুমি ছাড়ো, আমি নিয়ে যাচ্ছি। না না মা, গ্লাসই ঠিক আছে। বেচারি চিঙ্কি গ্লাস করেই ঠান্ডা দুধ নিয়ে গেল, আর বাবা গ্লাসে করেই পাপ্পিকে দুধ খাওয়ালো। গ্লাসে করে পাপ্পিকে দুধ খাওয়ানো মুশকিল ছিল। চিঙ্কি, বাটিতে নিয়ে আসতে হতো, গ্লাস থেকে খাওয়াতে পারছি না। সরি বাবা, মা কিছুতেই মানলো না। তখনই হঠাৎ করে পাপ্পিটা বাবার হাতে ধাক্কা মারলো, আর দুধের গ্লাসটা পিছলে পড়ে গেল। গ্লাসটা ভেঙে গেল, আর পুরো দুধ মাটিতে পড়ে গেল। এই দেখে সবার মাথায় হাত পড়লো। যা হওয়ার ছিল তাই হলো। আওয়াজ শুনে মা সেখানে এলো, আর সবকিছু দেখে খুব রেগে গেল। তাই আমি ভাবি তুমি বাটি করে কেন দুধ খাবে? চিঙ্কি আমাকে হলে কেন আসতে দিচ্ছে না? 10 মিনিট সময় দিলাম তোমায়। একে যখন নিয়ে এসেছো তখন বাটিতে দুধ খাওয়াও, আর যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফিরিয়ে দিয়ে এসো। এই কথা শুনে গাট্টু চিঙ্কি কাঁদতে কাঁদতে গড়িয়ে পড়লো। মা প্লিজ থাকতে দাও না, কি সুন্দর পাপিটা। মা প্লিজ, তুমি যা বলবে আমরা তাই করব, কিন্তু প্লিজ পাপিটার সাথে অ্যাডজাস্ট করে নাও। তোমাদের কান্নাকাটিতে আমার কিচ্ছু এসে যাবে না। তোমরা তো জানো আমার একদম কুকুরের বাচ্চা ভালো লাগে না। কিন্তু আমরা তো পছন্দ করি। তুমি চিন্তা করো না, আমরা এর খেয়াল রাখবো। আমরা সবকিছু করাবো, একে খাওয়ানো, স্নান করানো, পরিষ্কার করা, সবকিছু। তোমাকে কোনো কষ্ট করতে হবে না। শুধু এই পাপ্পিটা কোথাও যাবে না। ও এই ব্যাপার, তাহলে তো ডিসকাস করে কোনো লাভই নেই। তোমরা যখন ঠিক করেই নিয়েছো তাহলে আমি আর কি বলবো। এই কথা বলে মা রান্নাঘরে চলে গেল। গাট্টু চিঙ্কি এখনো মুখ গোমড়া করে দাঁড়িয়েছিল। আরে চিন্তা করো না, তোমাদের মার রাগ বেশিক্ষণ থাকে না। এই পাপ্পিটা কত কিউট দেখো, একদিন ও তোমার মাকেও ইমপ্রেস করবে। একদম ঠিক বলেছো বাবা, খুব কিউট এটা। কিন্তু আমরা একে এই ওই বলে ডাকছি কেন? চলো এর একটা ভালো নাম নেই। হ্যাঁ, টমি কেমন লাগবে? এটা তো খুব কমন নাম। টাইগার নামটা কেমন? তখনই পাপা বলল, ম্যাজিক। এর নাম আমরা ম্যাজিক রাখবো। এই নাম শুনে গাট্টু চিঙ্কি ইমপ্রেস হয়ে গেল। ওয়াও বাবা, ম্যাজিক, একদম অন্যরকম নাম, তাই না ম্যাজিক? পাপ্পিটা মানে ম্যাজিকও ভালো ভালো করে সম্মতি দিল। গাট্টু চিঙ্কি দৌড়াতে লাগলো, আর ম্যাজিকও ওদের পেছন পেছন ল্যাজ নাড়তে নাড়তে দৌড়াতে লাগলো, আর খুব আনন্দ করতে লাগলো। গাট্টুর ঠাকুমা। গাট্টু চিঙ্কি খুব খুশি ছিল, আর তাই আনন্দে ঘরের এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল। কারণ খবরটা এরকম ছিল, বাবার কাছে ফোন এসেছিল যে ঠাকুমা গ্রাম থেকে ওদের বাড়ি আসছে। বাবা বলো না, ঠাকুমা কখন আসবে? আরে এখনো ঠাকুমার ট্রেন ছাড়েনি। চিন্তা করো না, ট্রেন আসার আগেই আমি স্টেশনে পৌঁছে যাব। কিন্তু গাট্টু চিঙ্কি কারোর কথায় কান না দিয়ে ঠাকুমার জন্য অপেক্ষা করতে লাগলো। ঠাকুমা তো আমার সাথে ঘুমাবে না, আমার সাথে ঘুমাবে মোটেও না, ওটা শুধু আমার ঠাকুমা। এ কি, তোমার একা ঠাকুমা নাকি? ওটা আমারও ঠাকুমা, তাই না মা? হ্যাঁ বাবা, ওটা তোমারও ঠাকুমা, তোমাদের দুজনের ঠাকুমা। দেখলি, ওটা আমারও ঠাকুমা। হ্যাঁ, কিন্তু ওটা তোর চেয়ে বেশি আমার ঠাকুমা। না, ওটা তোর থেকে বেশি আমার ঠাকুমা, অনেক 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 বেশি আমার ঠাকুমা। আর তারপরে ঝগড়া শুরু। দুজনে মিলে মাকে খুব জ্বালাচ্ছিল। মা, ঠাকুমা আমার সাথে ঘুমাবে তো? না না না, একদম না। ঠাকুমা কারোর সাথে ঘুমাবে না। আমি ওনার ঘর পরিষ্কার করে দিয়েছি, উনি ওখানেই ঘুমাবেন। এই কথা শুনে গাট্টু চিঙ্কি কাঁদতে লাগলো,
আর তারপর মা হেসে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা দুজনেই তোমাদের ঠাকুমাকে জিজ্ঞাসা করে নিও উনি কার সাথে ঘুমাবে। আর যদি ঠাকুমা বলে ঠাকুমা নিজের ঘরে ঘুমাবে, তাহলে ঠাকুমা এরকম বললে আমরাও ঠাকুমার পিছনে পিছনে ঠাকুমার ঘরে চলে যাব। ঠাকুমা ঠাকুমা ঠাকুমা, সকাল থেকে ওই এক কথা। গাট্টু চিংকি, আমি আগেই বলে দিয়েছি, ঠাকুমাকে বেশি জ্বালাতন করবে না। উনি যতটুকু গল্প শোনাবেন ওইটুকুই শুনে চুপচাপ ঘুমিয়ে পড়বে। এইরকম এক কথায় দু কথায় সময় পেরিয়ে গেল আর ঠাকুমা আসার সময় হয়ে গেছিল। বাবা ঠাকুমাকে আনতে স্টেশনে রওনা হলো। যেই বাবা গেল অমনি গাট্টু চিংকি দরজায় দাঁড়িয়ে পড়লো। পাগল হয়ে গেছে তোমরা দুজন? বাবা পার্কিং অবধিও পৌঁছালো না আর তোমরা দুজন দরজার সামনে দাঁড়িয়ে পড়লে। আধ ঘন্টা পেরিয়ে গেল। গাট্টু চিংকি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেল, কে জানে কখন আসবে। তখনই হঠাৎ বাবা এলো। বাবা বেশ হতাশ এবং রেগে ছিল, সেটা বোঝাই যাচ্ছিল। বাবা একা এসে সোফায় বসে পড়ল। বাবা বসতে বসতেই গাট্টু চিংকি এক গাদা প্রশ্ন করলো। বাবা, ঠাকুমা কোথায়? তুমি একা কেন? তুমি তো ঠাকুমাকে নিতে গেছিলে না? এই কথা শুনে বাবা রেগে মেগে বলল, আমি স্টেশনে গিয়ে ঠাকুমাকে গাড়িতে বসালাম, আর যেই গাড়ি ঘরের দিকে ঘোরালাম অমনি তারপর কি হলো? আমরা প্রায় চলে এসেছিলাম। তখনই ঠাকুমা বলল, গাট্টু চিংকি আমাকে খুব জ্বালাতন করে, আমি তোমাদের বাড়ি যাব না, আমি নিখিলের বাড়ি যাব। এই কথা শুনে গাট্টু চিংকির খুব কান্না পাচ্ছিল। তারপর আর কি, আমি ঠাকুমাকে নিখিল আঙ্কেলের বাড়ি দিয়ে এলাম। এই কথা শুনে গাট্টু চিংকির মন ভেঙে গেল। দুজনে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। তখনই ওরা একটা আওয়াজ পেল। বাচ্চারা! কাঁদতে কাঁদতে গাট্টু চিংকির কানে একটা মিষ্টি আওয়াজ এলো। আর ওরা দরজার দিকে তাকাতেই দেখলো দরজার সামনে ঠাকুমা দাঁড়িয়ে আছে আর হাসছে। ওনার পেছনে অনেক জিনিসপত্র নিয়ে সোসাইটির চেয়ারম্যান দাঁড়িয়েছিল। ঠাকুমাকে দেখে গাট্টু চিংকি দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে ঠাকুমাকে জড়িয়ে ধরলো। ঠাকুমা গাট্টু চিংকিকে চুমু খেলো। ঠাকুমা, কেন তুমি নিখিল কাকুর বাড়ি চলে গেছিলে? আমরা তোমাকে আর কখনো জ্বালাবো না, তোমার সাথে কথাও বলবো না, কিন্তু প্লিজ তুমি নিখিল কাকুর বাড়ি চলে যেও না। আরে, কে বললো আমি নিখিল কাকুর বাড়ি চলে গেছি? আমি তো বাইরে ওয়াচম্যানের সাথে দাঁড়িয়েছিলাম। এই বদমাইশি বুদ্ধিটা নিশ্চয়ই তোমার বাবার। কেন রে, ওদেরকে জ্বালাচ্ছিস কেন? সরি মা, সরি গাট্টু চিংকি, এই আইডিয়াটা ওদের মার ছিল, আমরা শুধু তোমাদের রিয়াকশন দেখতে চেয়েছিলাম। সরি বাচ্চারা, ঠাকুমা তো চলে এসেছে, এবার কান্নাকাটি বন্ধ করো। মা, আমরা তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। আরে ও সব ছাড়ো, তোমরা আমার দিকে তাকাও, দেখো আমি তোমাদের জন্য কত কিছু এনেছি। ওয়াচম্যান জিনিসপত্র রেখে চলে গেল। ঠাকুমা ফ্রেশ হয়ে এসে গাট্টু চিংকির সামনে বসে এক এক করে পোটলা খুলতে লাগলো। ঠাকুমা গাট্টু চিংকির জন্য অনেক উপহার এনেছিল, যার মধ্যে গ্রামের কাঁচা মিঠা কুল, তেঁতুল, দেশি ঘি দিয়ে বানানো মিষ্টি আর অনেক খেলনা ছিল। এই যে এই গাড়িটা আমি যখন দেবীমার মন্দিরে গেছিলাম ওখান থেকে এনেছি, আর এই পুতুলটা আমি বেনারস থেকে নিয়ে এসেছি। জানো, আমি গঙ্গা স্নান করে এসেছি। এইভাবে এক এক করে ঠাকুমা পোটলা খুললো আর গাট্টু চিংকি খেয়ে খেয়ে আর খেলনা দেখতে দেখতে নিজের পেট ভরিয়ে ফেললো। থ্যাঙ্কস ঠাকুমা, লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। এই বলে ঠাকুমা দুজনকে জড়িয়ে নিজের কোলে জড়িয়ে ধরলো। গাট্টু চিংকি ঠাকুমাকে খুব ভালোবাসতো, ঠাকুমাও গাট্টু চিংকিকে খুব ভালোবাসতো। তিনজনই কেউ কাউকে ছাড়া থাকতে পারছে না। ঠাকুমা, তুমি আমার সাথে ঘুমাবে তো? না, আমার সাথে? আরে আরে, আমি তোমাদের দুজনের সাথেই ঘুমাবো। সেটা কেমন করে? আমি মাঝখানে ঘুমাবো আর তোমরা দুজন আমার কোলে, ঠিক আছে? রাত হতেই গাট্টু চিংকি ঠাকুমার কোলে শুয়ে পড়ল। ঠাকুমা, গল্প শোনাও না। কোন গল্প? যাতে ঘুম আসে সেরকম, না যাতে ঘুম চলে যায় সেরকম? ঘুম যেন না আসে। ঠাকুমা, আমরা আজ সারা রাত তোমার কাছ থেকে গল্প শুনবো।
আরে না না, তোমরা এরকম করলে আমি কিন্তু নিখিল আঙ্কেলের বাড়ি চলে যাব। এই কথা শুনে গাট্টু চিংকি খুব রেগে গেল। আরে বাচ্চারা, এত মন খারাপ করছো কেন? আমি তো মজা করছিলাম। এসো গল্প শোনাই। হ্যাঁ শোনাও না। এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, এক যে ছিল রানী, দুজনে মিলে হয়ে গেল, ব্যাস গল্প শেষ। ঠাকুমা, এটা চিটিং, তুমি সবসময় এরকম করো। আচ্ছা সরি, এবার সত্যি সত্যি গল্প শোনাবো। বিলাসপুরের মহারাজের দুটো বাচ্চা ছিল। রাজপুত্রের নাম গাট্টু আর রাজকুমারীর নাম ছিল চিংকি। দুজন সারাদিন রাজপ্রাসাদের এদিক ওদিকে দৌড়াদৌড়ি করত আর দাস দাসীদের সাথে দুষ্টুমি করত। এইভাবে গল্প শুরু হলো, আর গল্প শুনতে শুনতে গাট্টু চিংকি হারিয়ে গেল। এই দেখে ঠাকুমা হাসলো আর দুজনকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। দ্বিগুণ খেলনা। কয়েক বছর আগে একটা শহরে 6 বছরের মিষ্টি আর 7 বছরের ময়ঙ্ক তাদের মা বাবার সাথে থাকত। মিষ্টি আর ময়ঙ্কের কাছে অনেক ধরনের খেলনা ছিল, কিন্তু ওরা একে অপরের খেলনা কখনোই ভাগ করে খেলতো না। আর সব সময় এই কথা নিয়ে ঝগড়া করত যে কার কাছে বেশি খেলনা আছে। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি আছে খেলনা, আর আমার খেলনাগুলো তোমার থেকে বেশি ভালো হচ্ছে। না, আমার কাছে তোমার থেকে বেশি খেলনা আছে। একদিন ওদের দাদু ওদের সাথে থাকতে এলেন। উনি নিজের সাথে অনেক ভালো ভালো খেলনা নিয়ে এসেছিলেন। বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছি। বাহ, এতগুলো খেলনা! ওরা দুজনেই দাদুর কাছে গেল আর ওনার হাত থেকে একটা একটা করে ব্যাগ নিয়ে নিল। এই খেলনাগুলো আমার, আর এই খেলনাগুলো আমার। আমি এই সমস্ত খেলনা শুধু তোমাদের জন্যই এনেছি, তাহলে এগুলো ভাগ করার কি দরকার? না দাদু, আমরা আমাদের কখনো খেলনা ভাগ করি না, কোনোদিন না। এই কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন, কিন্তু উনি বাচ্চাদেরকে কিছুই বললেন না। পরের দিন সব দিনের মতোই দুজনে ঝগড়া শুরু করলো। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি খেলনা আছে। এইবারেও দাদু ভেবেছিলেন যে বাচ্চারা নিজেরা বুঝে যাবে। এমনটাই কয়েকদিন ধরে চলতে থাকলো। তারপর একদিন দাদু কিছু ভাবলেন। এই বাচ্চারা এইভাবে বুঝবে না, আমাকেই এদের দুজনকে একতার মানে বোঝাতে হবে। এই ভেবে উনি বাচ্চাদের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বাচ্চারা ঝগড়াই করছিল। দাদুকে দেখে ওরা দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, এবার তুমি বলো কার কাছে বেশি খেলনা আছে? হ্যাঁ দাদু, তুমিই বলো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার হিসেবে তো তোমাদের দুজনের কাছেই অনেক কম খেলনা আছে। কিন্তু তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিতে পারি। ওটা কেমন করে? জাদু করে। জাদু করে? হ্যাঁ, জাদু করে। এবার তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করো, এক্ষুনি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিচ্ছি। দাদুর এই কথা শুনে দুইজনে নিজেদের চোখ বন্ধ করে নিল। দাদু এগিয়ে গেলেন আর দুইজনের খেলনাগুলোকে একসাথে রেখে দিলেন। তারপর আবার উনি বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার তোমরা চোখ খুলতে পারো। বাচ্চারা নিজেদের চোখ খুলতে দেখলো যে সব খেলনাগুলো একসাথে ছিল। এই দেখে দুজনে খুব রেগে গেল। দাদু, এ তুমি কি করলে? তুমি আমাদের খেলনাটাকে মিলিয়ে কেন দিলে? এর উত্তরে দাদু ওদের বুঝিয়ে বললেন, মিলিয়ে দেইনি, আমি তোমাদের খেলনাগুলো দ্বিগুণ করে দিয়েছি। বাচ্চারা, একতায় অনেক শক্তি হয়। যদি আমরা মিলেমিশে থাকি তাহলে এই খেলনাগুলোর মতো আমাদের শক্তিও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের ঝগড়া করা উচিত নয়, সব সময় মিলেমিশে থাকতে হয়। শেষ পর্যন্ত দাদুর বোঝানোর পরে বাচ্চারা একসাথে থাকার মর্ম বুঝতে পারল, আর তারপর থেকে ওরা আর কোনোদিন খেলনা নিয়ে ঝগড়া করত না। লাল রঙের গাড়ি।
অনেক বছর আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি 6 বছরের ছেলে তার বাবা মা আর ঠাকুরদার সাথে থাকতো। গাট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড়লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গাট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গাট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গাট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গাট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখলো ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবলো, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালাটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কারটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল, তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে? কিন্তু কিভাবে? জানি না, আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম। সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এই দেখে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে, যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি। আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরটা ঠিকই বলেছেন, লোভের কারণে আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তক্ষুনি গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করেনি। বাবার নতুন গাড়ি। আজ ছিল ছুটির দিন। গাট্টু, চিঙ্কি আর মা বাবা একসাথে বসে পুরনো অ্যালবাম দেখছিল। এই অ্যালবামটা কত পুরনো,
আমি আর তোমার বাবা কত ইয়াং লাগছি, আর তোমরা দুজনে কত ছোট ছোট ছিলে। হ্যাঁ মা, ও এই দেখো চিঙ্কি, এইটা হলে তুমি। তোমাকে তো পুরো ছেলে দেখাচ্ছে এই ফটোতে। হ্যাঁ গাট্টু, আর তুমি তো একদম মেয়ে মনে হচ্ছ, দেখো না। মা, এইটা তো ভুল কথা না, আমি মেয়ে আর চিঙ্কি ছেলে কি করে দেখাতো? আরে এটা এর জন্য গাট্টু, কেন কি চিঙ্কি তোমার থেকে ছোট্ট ছিল, আর ওর চুল এত লম্বা হয়েছিল না, আর তোমার চুল অনেক লম্বা ছিল, আর তুমি ছোটবেলায় হেয়ার কাটিং করার জন্য খুব বদমাশি করতে। ও এই ব্যাপার। আরে মা, এইটা কি এত সুন্দর কার কাদের? গাট্টু বাবা, এই কার তো আমাদেরই ছিল। ওয়াও, এটা কত কুল কার। হ্যাঁ বাবা, এইটা নিজের সময়তে রাজার মতন থাকতো, এখন তো আর পার্টসই পাওয়া যায় না। তাহলে বাবা, আমাদের এই গাড়িটা এখন কোথায়? হ্যাঁ বাবা, এই কারটা কোথায়? বাবা, অনেক বছর আমরা কে ইউজ করলাম, তারপরে এইটা একটু খারাপ হয়েছিল, তাই আমাদের সরাতে হলো। ওয়াও মা, এইসব শুনে কত ভালো লাগছে। বাচ্চারা, তোমার বাবার আর আমার এই গাড়িটা খুব পছন্দ ছিল, আর জানো তোমরা দুজনেও রোজ সন্ধেবেলায় কারে করে ঘোরার জন্য খুব জেদ করতে। মা আর চিঙ্কি একসাথে কথা বলছিল, কিন্তু গাট্টুর মন বাবার দিকে ছিল। ও দেখছিল যে বাবা অনেক মন দিয়ে অ্যালবামে পুরনো কারটার দিকে তাকিয়েছিল, ওনার চোখটা আলাদাই চকচক করছিল। গাট্টু একদম চুপচাপ করে বাবাকে দেখছিল। আচ্ছা চলো তো, এবার সবাই মিলে খাবারটা খেয়ে নাও। এসো গাট্টু, চিঙ্কি, আমার হেল্প করো। তারপরে সবাই মিলে খাবার খায়, কিন্তু গাট্টুর মাথায় অন্যই কিছু ঘুরছিল। পরের দিন স্কুল থেকে এসেই মাকে বলে, মা, আমি কিছু বলতে চাই, আমরা কি বাবার জন্য নতুন কার নিই? আমি কাল দেখলাম উনি নিজের পুরনো কার কত মিস করছিলেন। বাহ গাট্টু, তুমি তো একদম আমার মনের কথা বললে। হ্যাঁ, আমিও কাল নোটিস করলাম। আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বাবার জন্য একটা নতুন কার নিই। তাহলে দেরি কেন? কেননা আজকেই আমরা গিয়ে বাবার জন্য নতুন কার আনি। মা, আমি কিছু ভালো ভালো মডেলও জিজ্ঞেস করে নিয়েছি নিজের বন্ধুদেরকে। ঠিক আছে বাচ্চারা, আমরা সন্ধেবেলায় গিয়ে কার দেখে আসব। তারপরে মা, গাট্টু, চিঙ্কি মিলে শোরুমে গিয়ে কার ফাইনাল করে আসে। বাড়ি পৌঁছে গাট্টু আর চিঙ্কি খুবই এক্সাইটেড ছিল, কিন্তু মা ওদেরকে এক্সাইটমেন্টটা লুকোনোর কথা বলছিল। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা একটু শান্ত হও, না হলে তোমাদের এক্সাইটমেন্ট দেখে বাবার একটু সন্দেহ হয়ে যাবে। আরে কিন্তু কেন মা, আমাদের বাবার থেকে এটা কেন লুকোতে হবে? ওহো চিঙ্কি, আমরা কালকে ওনার কারটা এখানে আসার পরে সারপ্রাইজ দেব, তাই না? হ্যাঁ চিঙ্কি, গাট্টু একদম ঠিক বলছে। আমরা যদি এখন থেকে এত খুশি খুশি লাগি, বাবা ঠিক বুঝতে পেরে যাবে, তারপরে সারপ্রাইজের মজাটা থাকবে না। বুঝতে পারছো? ও ঠিক আছে মা, আমি বুঝে গেলাম। তুমি একটুও টেনশন নিও না, আমি একদম নরমাল বিহেভ করব, যাতে বাবা সন্দেহ না করে। কিছুক্ষণ পরে বাবা বাড়ি এসে যায়, আর সবাই একসাথে বসে কথাবার্তা করে। পরের দিন সকাল সকাল ডোরবেল বাজে আর বাবা ডোর খুলতে যায়। হ্যালো স্যার, গুড মর্নিং। এইটা আপনার নতুন কারের কিস, এই নিন। আগে কি নতুন গাড়ি? সরি, মনে হয় আপনি ভুল করে ফেলেছেন, আপনি ভুল অ্যাড্রেসে এসে গেছেন। না না, কোনো কনফিউশন না, আর কোনো ভুল অ্যাড্রেসও না। এই ভাই ঠিক জায়গায় এসছে, আর গাড়ির চাবিও একদম ঠিক লোককে দিচ্ছে। এর মানেটা কি? আমি কিছু বুঝতে পারলাম না। সারপ্রাইজ! বাবা তাড়াতাড়ি করে বাইরে গিয়ে নিজের নতুন কার দেখে, আর বাবা তো একদম খুশিতে আটখানা হয়ে যায়। কি? এটা কি সত্যি? এইটা আমাদের নতুন গাড়ি? আমি তো বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, আমি আর বাচ্চারা মিলে তোমাকে কার গিফট করার প্ল্যান করি, আর তোমার খুশি দেখে আমরা বুঝতে পেরেছি যে তোমার এই গিফটটা খুবই পছন্দ হয়েছে। আরে, আমি তো বোঝাতে পারছি না আমি কতটা খুশি। আমি তো ভাবতেও পারিনি যে তুমি এমন গিফট দেবে। থ্যাংক ইউ সো মাচ। তো বাবা, এই কথা একটা রাইড হয়ে যাক আমাদের নতুন গাড়িতে। হ্যাঁ বাবা, চলো না আমরা একটা ড্রাইভে যাই, আজ মৌসুমও কত ভালো। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই চলো, নতুন কারের আমরা টেস্ট নিয়ে আসি। আরে আগে জল খাবার তো খেয়ে নাও, তারপরে আরাম করে ঘুরতে যাব। আরে জল খাবার আমরা বাইরে করব, আমাদের নতুন গাড়িতে ঘুরতে ঘুরতে। ঠিক আছে, চলো চলো, এক্ষুনি চলো। তাহলে আমাকে জল খাবার বানাতে হবে না। এটা তো ভালোই হলো, আমার আজকে ছুটি।
তারপর গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ে আর বাবা সবাইকে নিয়ে ভালো খাবার দাবার খেতে নিয়ে যায়। ওয়াও বাবা, কত স্মুথ চলছে আমাদের নতুন গাড়ি, আমার তো মজা এসে গেল। বাবা, এটাতে তাড়াতাড়ি কোনো সং প্লে করো, আমার এটার স্পিকারের কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, নিশ্চয়ই। বলো কোন গানটা তুমি শুনতে চাও? দাঁড়াও বাবা, আমি প্লে করছি আমার ফেভারিট মিউজিক। ওয়াও, কি অডিও কোয়ালিটি, মজা এসে গেল। আর দেখো সিটস গুলো কত কমফোর্টেবল, তাই না? আরে আমাদের নতুন কার পুরো পারফেক্ট, এর মধ্যে কোনো ত্রুটি নেই। এমনিতে তো নতুন গাড়ি আসাতে সবাই খুবই খুশি ছিল, কিন্তু বাবার আনন্দ অন্যরকমেরই ছিল। একটু পরেই বাবা কার থামিয়ে সবার জন্য বড়া পাও নিয়ে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের প্রথম গাড়িতে বসে জল খাবারটা করো। দাও বাবা। ওয়াও, কত টেস্টি এটা। কারে বসে খাওয়ার মজাটাই একটু আলাদা। আহা, মজা এসে গেল। ব্যাস, এই বড়া পাও থেকে আর টেস্টি কি হতে পারে? সকাল সকাল আর কিচ্ছু না। সত্যি, নিজের কারে বসে বড়া পাও খাওয়ার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। বাবা, এই গাড়ি করে আমাকে স্কুলে ছাড়তে যাবে, সেটাও ডেলি। ঠিক আছে গাট্টু, তুমি যা বলবে তাই হবে। আর হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে সন্ধেবেলাও ঘুরতে নিয়ে যেও, যেমন ছোটবেলা নিয়ে যেতে। আরে বাহ চিঙ্কি, তুমি তো নিজের ছোটবেলার কথাবার্তা আবার থেকে মনে করতে চাও। হ্যাঁ বাবা হ্যাঁ, যাদের যেইখানে যাওয়ার আছে আগের থেকে বলে দিও, আমরা গাড়িতে খুব মজা করব, টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। বাবার কথা শুনে সবাই একসাথে হাসতে শুরু করে দেয়। তারপরে নিজেদের ব্র্যান্ড নিউ গাড়িতে রাইড করতে করতে বাড়ির দিকে চলে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।